ঝাপসা হয়ে গেছে। ও আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস সাবজেক্টটা চ্যাপ্টার 6 নিয়ে। চ্যাপ্টারের নাম হলো বানাক জগৎ বা বানাক স্পেস। তো আমরা এই চ্যাপ্টারটা আলোচনা করতে গেলে যে বিষয়গুলি জানতে হবে সেই বিষয়গুলি নিয়ে শুরুতে আলোচনা করে নেই। প্রথমত আমরা জানবো হচ্ছে নর্ম জগৎ। এই নর্ম জগৎটা কি বলা হচ্ছে, মনে করি এফ ফিল্ডে একটি ভেক্টর জগৎ এক্স, অর্থাৎ একটা ফিল্ড থাকবে যার নাম হলো এফ। ফিল্ড বলতে কি কোনো একটা সীমানা আর কি, বা একটা বাউন্ডারি থাকবে। বাউন্ডারি যেমন ফিল্ড মানে কি মাঠ আমরা জানি, তো এরকম একটা থাকবে এবং তার একটা ভেক্টর জগৎ হবে এক্স। তাহলে এক্স এর উপর বর্ণিত একটি বাস্তব ফাংশন, এখানে এই যে দেখেন এই চিহ্নটার নাম হলো নর্ম। এই চিহ্নটার নাম নর্ম। এইদিকে দুইটা দেখি, এইদিকে এখানে যদি এক্স থাকে তাহলে এক্স এর নর্ম, এখানে যদি ডট থাকে তাহলে ডটের নর্ম। ঠিক আছে, তাহলে ডটের নর্ম সাজ দ্যাট এক্স টেন্ডস টু আর কে নর্ম বলে যদি যে কোনো এক্স কমা ওয়াই বিলংস টু এক্স হয়, অর্থাৎ এক্স এর দুইটা উপাদান থাকবে, একটা হলো এক্স একটা হলো ওয়াই, এবং কে একটা থাকবে, এবং যা মানে কেটা হলো স্কেলার একটা উপাদান থাকবে সেটা হলো ল্যাম্বডা। এর জন্য এখানে 5টা কন্ডিশন, সরি 4টা কন্ডিশন দেয়া রয়েছে। এই 4টা কন্ডিশন যদি মেনে চলে তাহলে সেটাকে আমরা নর্ম বলবো। আচ্ছা, সেই কন্ডিশনগুলো কি কি দেখেন, এক্স এর নর্মটা হবে 0 থেকে বড় বা সমান, এটা হতে হবে। যদি সে নর্ম হতে চায় তাহলে এই কন্ডিশনগুলো মেনে চলতেই হবে, কোনো বিকল্প নাই। তাহলে তার 1 নম্বর কন্ডিশন বা 1 নম্বর শর্ত কি, যে এক্স এর নর্মটা হবে 0 থেকে বড় বা সমান। 2 নম্বরে হলো এক্স এর নর্ম সমান 0 হবে। কখন 0 হবে, যদি এবং কেবল যদি এই যে এখানে এক্স রয়েছে সেই এক্স এর মানটা 0 হয়। 3 নম্বরে হলো ল্যাম্বডা এক্স এর নর্ম সমান হবে ল্যাম্বডা এর মডুলাস। এই যে দুই দিকে দেখেন একটা করে যদি দাগি থাকে বা একটা করে যদি লাডি থাকে সেটাকে আমরা মডুলাস বলবো, আর দুইটা করে যদি থাকে তাহলে সেটাকে আমরা নর্ম বলবো। তাহলে এক্স এর মডুলাস এক্স এর নর্ম হবে। আর 4 নম্বরে হলো কি এক্স প্লাস ওয়াই এর নর্ম লেস দ্যান ইকুয়াল কি হবে, এক্স এর নর্ম প্লাস হবে ওয়াই এর নর্ম। এটা ত্রিভুজের অসমতা। তো এখানে এক্স ও ডটের নর্মকে একত্রে, এই যে এক্স ও ডটের নর্মকে একত্রে নর্ম জগৎ বলা হচ্ছে। ইহাকে এই যে এই রকমের লেখা হয়, এক্স কমা ডটের নর্ম দ্বারা নির্দেশ করা হয়। এই হলো বিষয়। সংখ্যাটা এখানে বোঝার কিছুই নেই, জাস্ট আপনাদের কাজ হলো এখানে যে 4টা কন্ডিশন দেওয়া রয়েছে 4টা কন্ডিশন মুখস্থ করে মাথায় সবসময় রাখা, কারণ ম্যাথগুলো যখন আমরা করব তখন এই 4টা কন্ডিশন কিন্তু প্রয়োজন হবে। এটা মেট্রিক জগৎ, যেমন আমরা ওই শুরুর দিকে যেটা করছিলাম, এই যে মেট্রিক জগতের, যেমন মেট্রিক জগৎ হতে গেলে কি, মেট্রিক জগৎ হতে গেলে এই যেমন এখানে 4টা কন্ডিশন রয়েছে, ওখানেও ঠিক একইভাবে এই 4টা কন্ডিশনের মানে 4টা কন্ডিশনে কিন্তু একটু তো চেঞ্জ থাকবে, যেহেতু এটা মেট্রিক। আচ্ছা, এটা যেহেতু মেট্রিক জগৎ আর এটা যেহেতু নর্ম জগৎ, ঠিক আছে, একটু তো চেঞ্জ থাকবেই। তো এই 4টা কন্ডিশন আপনাকে মনে রাখতে হবে। তো দেখেন এখন বুঝছেন কিনা, এখন কি দেখা যায়? হ্যাঁ যায়। বুঝছেন? হ্যাঁ বুঝছি। এখন এরপর দেখেন কোসি অনুক্রম। কোসির অনুক্রম কি, এই যে নর্ম জগৎ যেটা রয়েছে এক্স কমা ডটের নর্ম একটি নর্ম জগৎ এবং ইহার একটি অনুক্রম সেটা হবে এক্স এন। এই অনুক্রমকে সবসময় এই যে লেস দেন গ্রেটার দেনের মাঝখানে লেখা হয়। যদি কোনো সংখ্যা এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন পাওয়া যায়, যেন এক্স এন মাইনাস এক্স এম এর নর্ম এটা এপসাইলনের থেকে ছোট হয়, তবে অনুক্রমটিকে কোসির অনুক্রম বলা হচ্ছে। আর এখানে এন আর এমটা হবে স্বাভাবিক সংখ্যা, এটা পড়ে নেবেন। এবারে সীমাবদ্ধ অনুক্রমটা কি, এক্স কমা ডটের নর্ম, এটা কি একটা নর্ম জগৎ, আর এক্স এন হলো একটা কোসির অনুক্রম, একটি এক্স এর এই যে অনুক্রম। যেমন এখানে দেখেন এক্স এর অনুক্রমটা হলো এক্স এন। আবার যদি এখানে এন এর যদি অনুক্রম নেন সেই ক্ষেত্রে এই যে এন এন এই রকমের হবে আর কি। তো এটা আমরা ম্যাথগুলো করার ক্ষেত্রেই দেখবো। তো এখানে এক্স এর অনুক্রম সেটা হলো এই যে এক্স এন, যদি একটি বাস্তব ধ্রুবক যদি থাকে সেটা কে, এবং কেটা হলো 0 থেকে বড় পাওয়া যায়, যেন আবার এক্স এন এর নর্মটা কে এর থেকে ছোট হয়, তবে অনুক্রমটিকে সীমাবদ্ধ অনুক্রম বলা হচ্ছে। তো এগুলো হচ্ছে সংখ্যাগুলো পড়ে নিতে হবে এবং কন্ডিশনগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এখানে বোঝার তেমন কিছু নাই, এগুলো তো সংজ্ঞাই সরাসরি। এবার অভিসারীতে কি দেখেন এক্স কমা ডটের নর্ম জগতে এক্স এন একটা কি এক্স এর অনুক্রম। এখন যদি একটি দেখেন এক্স এর উপাদান এক্স পাওয়া যায়, যেন কি হয় লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্স এন মাইনাস এক্স এর নর্ম সমান 0 হয়, তবে অনুক্রমটিকে অভিসারী বলা হচ্ছে। এখানে এক্স এন টেন্ডস টু এক্স লেখা
হয়। কেন লেখা হয় দেখেন xn টেন্ডস টু x, তার মানে x এর জায়গায় যদি xn বসান xn মাইনাস xn 0 হয়ে যাবে, তাহলে সমান আমরা 0 লিখতে পারি। আবার x কে xn এর লিমিটও বলা হয়। তো এইভাবে সংজ্ঞাগুলো একটু মনে রাখতে হবে। এরপরে আরো অনেক সংজ্ঞা রয়েছে, এগুলো আপনারা একটু পড়ে নিয়ে নিজেরাই। তো এরপরে আমি আরেকটা সংজ্ঞা দেখাই দিই। বানাক জগৎ একটি নর্ম জগতের প্রত্যেকটি কোষের অনুক্রম যদি অভিসারী হয়, তাহলে একটা নর্ম জগতের প্রত্যেকটা কোষের অনুক্রম কি হতে হবে, অভিসারী যদি হয়। অভিসারী কাকে বলে একটু আগে আমরা দেখে আসলাম, ওই নর্ম জগৎকে বানাক জগৎ বলা হচ্ছে। অর্থাৎ এখানে একটু গাণিতিক ভাবে দেওয়া রয়েছে এক্স এর প্রত্যেক অনুক্রম xn, এই যে এক্স এর অনুক্রম কি xn, এর জন্য n আর m থাকে কিন্তু। কেন এই যেমন এই যে xn মাইনাস xm আর কি, তো এখানে xn মাইনাস অর্থাৎ n আর m থাকে, সেটা যদি টেন্স টু ইনফিনিটি হলে আমার এই যে xn মাইনাস xm এর নর্মটাও টেন্স টু 0 হয়। সেক্ষেত্রে x বিলংস টু x বিদ্যমান থাকবে, যেন n টেন্স টু ইনফিনিটি xn মাইনাস xn নর্ম টেন্স টু 0, অর্থাৎ লিমিট n টেন্স টু ইনফিনিটি xn সমান x হয়। এটাই তো অভিসারী সংজ্ঞা থেকে আমরা এভাবে লিখতে পারি। এরপর আরো রয়েছে যেগুলো সংজ্ঞা, এগুলো একটু পড়ে নেবেন, পড়ে নিলে আপনার হচ্ছে সুবিধা হবে। এরপর যদি দেখেন যোগাশ্রী সংঘটক, এটা কি একটু খেয়াল করেন। কোন সংঘটক টি সাজ দ্যাট এক্স টেন্স টু ওয়াই কে যোগাশ্রী সংঘটক বলা হবে যদি এখানে যে দুইটা কন্ডিশন রয়েছে সেই দুইটা কন্ডিশন মেনে চলে। কি রকমের দেখেন, টি অফ এক্স প্লাস ওয়াই সমান কি হয়, টি এই যে এক্সটা হয় টি এক্স, এই প্লাস প্লাস হয়, টিটা আবার ওয়াই এর সাথে গুণ করে দিলে টি ওয়াই। দেখেন এক্স আর ওয়াই কিন্তু কিভাবে লেখা আছে ওভাবে লিখতে হবে। এবারে টি অফ আলফা এক্স যদি থাকে সমান লেখা যাবে আলফা আর টি আর এক্স একসাথে টি এক্স, এখানে আলফাটা কিন্তু স্কেলার, এজন্য আলফা আলফার মতোই থাকবে। এই যে দুইটা সত্য কিভাবে কিভাবে লেখা হয়েছে দেখে দেখে একটু মনে রাখবেন। এরপর যদি দেখেন ফাংশনাল, ফাংশনাল হতে গেলে দুইটা কন্ডিশন মেনে চলতে হয়। একটা কন্ডিশন হলো লিনিয়ার ফাংশনাল হতে হবে, আর একটা হলো সীমায়িত লিনিয়ার হতে হবে। ঠিক আছে, এই যে 2 নম্বরে সীমায়িত লিনিয়ার ফাংশনাল হতে হবে। এখন কখন লিনিয়ার ফাংশনাল হয় একটু সংখ্যাটা দেখেন, মনে করি কে আর বা সি ফিল্ডের উপর, অর্থাৎ কে একটা ফিল্ডের উপর এক্স একটি নর্ম জগৎ, একটি চিত্রণ কি এফ সাজ দ্যাট কে টেন্স টু আর, মানে এক্স টেন্স টু কে কে এক্স এর উপর লিনিয়ার বলে যদি, এই কন্ডিশনটা শুধু মনে রাখবেন তাহলেই হবে। আমার ম্যাথগুলো করার ক্ষেত্রে এই কন্ডিশনটাই প্রয়োজন হবে। এফ অফ আলফা আলফা এক্স প্লাস হলো বিটা ওয়াই সমান কি হবে, এই যে আলফা এফটা গুণ করে দেন, আলফাটা বাইরে হবে যেহেতু এটা স্কেলার, এক্স এর সাথে এফটা গুণ আকারে থাকবে এফ অফ এক্স প্লাস এই বিটাটা বাইরে থাকবে আর এফ এর সাথে ওয়াই এফ অফ ওয়াই, এইভাবে আমাদের লিখতে হবে। এরপরে যদি দেখেন সীমায়িত লিনিয়ার ফাংশন, এটা কি এক্স একটি নর্ম জগৎ একটি লিনিয়ার ফাংশন, ফাংশনাল এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু কে কে সীমায়িত বলে যদি বাস্তব সংখ্যা এম গ্রেটার দেন 0 বিদ্যমান থাকে। সেই ক্ষেত্রে কি হবে, এই যে এফ অফ এক্স এর যে মডুলাস সেটা লেস দেন ইকুয়াল কি হবে এম, অর্থাৎ এখানে এটা 0 থেকে বড় কোনো একটা মান, সেটা 1 হতে পারে 2 হতে পারে 3 হতে পারে কোনো একটা মান, এবং তার সাথে এই যে এক্সটা আছে এক্স এর নর্ম হয়ে যাবে। তাহলে সীমায়িত লিনিয়ার ফাংশনাল কখন হবে একটু সংজ্ঞাটা মনে রাখবেন, যে এফ অফ এক্স আছে এইটার মডুলাস থাকবে কিন্তু এটা সমান কি হবে, এটা লেস দেন ইকুয়াল হবে, এখানে এই যে এমটা কি 0 থেকে বড় কোনো মান, অর্থাৎ এখানে 1 হতে পারে 2 হতে পারে কিছু একটা সংখ্যা হতে পারে যা কিনা 0 থেকে বড়, আর এই যে এক্সটা রয়েছে এক্স এর নর্ম হয়ে যাবে। এই হলো কন্ডিশনটা মনে রাখতে হবে। এবারে সাবলিনিয়ার ফাংশনটা কি দেখ, এখানে যে জিনিসটা মনে রাখবেন সেটা এইটা একটু দেখেন, এখানে দুটো কন্ডিশন আছে, দুটো কন্ডিশনে মনে রাখবেন পি অফ এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল কি পি অফ এক্স প্লাস হবে পি অফ ওয়াই, আর এখানে পি অফ আলফা এক্স যদি থাকে আলফা পি আর এই এক্সটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে। এই হলো মোটামুটি বিষয়, বিষয়গুলো বুঝছেন কিনা দেখেন। বুঝছি ভাই। হ্যাঁ, তো এখন এরপরে দেখেন উপপাদ্য নাম্বার 1 যেটা রয়েছে সেটা, এইটা আমি একটু বুঝাই দিচ্ছি। তো এটা আমার বই হয়েছে কি যে অনেকগুলো জায়গায় যে মানে তেমন একটা দেয়া নাই, যেমন মিশে গেছি, তো এই জন্য আমি হচ্ছে এটা হচ্ছে সায়েন্স ভি পাবলিকেশনের বই থেকে দেখাই দিচ্ছি, এবং সায়েন্স ভি পাবলিকেশনের বইয়ে আবার বাংলা কথা ওখানে যতগুলো দেওয়া রয়েছে এখানে একটু কম দেওয়া রয়েছে, এইভাবে লিখলেও হবে সমস্যা নাই। তো এখানে দেখেন বলা হচ্ছে কি, ধরি একটি নর্ম জগৎ এন এর একটি আবদ্ধ লিনিয়ার উপজগৎ হলো এম, যদি n বাই m এ একটি কোসেট x প্লাস m এর নর্মকে নিম্নোক্তভাবে সংজ্ঞায়িত করা হয়, x প্লাস m এর নর্ম সমান ইনফিমাম x প্লাস m এর নর্ম সাজ দ্যাট m বিলংস টু মানে m এপসাইলন বা m বিলংস টু m, তাহলে n বাই m একটি নর্ম জগৎ আমাদের এটা দেখাতে হবে।
কি দেখাতে হবে, নর্ম জগৎ দেখাতে হবে। এখন এই যে নর্ম জগৎ দেখাতে গেলে আমাদের কি কি দেখাতে হবে, এই যে কন্ডিশন গুলো, এখানে 4টা কন্ডিশন আছে, এক্স এর নর্মটা 0 থেকে বড় বা সমান 2, 3, 4, যে 4টা কন্ডিশন আছে সেই 4টা কিন্তু দেখাতে হবে। এখন তাহলে আমাদের এখানে দেওয়া রয়েছে কি, যে এই যে এক্স প্লাস এম এর নর্ম সমান হলো ইনফিমাম এক্স প্লাস এম এর নর্ম সাজ দ্যাট এম বিলংস টু এম, এটা আমরা উঠাই নিব। এখন আমার প্রশ্নে তো এক্স দেওয়া রয়েছে, কিন্তু এখানে এক্স এর জায়গায় কি আছে দেখেন, এক্স প্লাস এম রয়েছে। তাহলে আমাদের দেখাতে হবে 1 নম্বর কন্ডিশন কি, যে এক্স প্লাস এম এর নর্মটা 0 থেকে বড় বা সমান। তাহলে আমি দিয়ে এটা একটু দেখাবো, যেহেতু এক্স প্লাস এম, দেখেন এই যে নর্মের যতটুকু থাকবে, মানে যে কোনো সংখ্যা থাক, সেটা এক্স হোক বা ওয়াই হোক, যে কোনো কিছু হোক, সেটা কি হবে, অঋণাত্মক হবে। অঋণাত্মক মানে ধনাত্মক হবে। এক্স এর যদি মূল্যায়ন লিখি, এর সমান কি কি জানি আমরা, 3টা মান পাই। এক্স এর মূল্যায়ন 3টা পাওয়া যাবে, হয় আচ্ছা। তো আমরা এই যেমন এক্স এর মডুলাস সমান, আমরা আগে কি জানতাম, যে এক্স এর মডুলাস সমান কিন্তু 0 হয় যখন এক্স সমান 0 হয়, অর্থাৎ এক্স এর মানটা 0 হলে এক্স এর মডুলাসের মানটাও কিন্তু 0 হবে। এর মানটা 1 বলতে বুঝাচ্ছি যে এর মানটা ধনাত্মক হয়, এক্স এর মডুলাসের মানটা ধনাত্মক হবে কখন হবে, যখন এক্সটা 0 থেকে বড় হবে। আমার এখানে -1 হবে যখন এক্সটা 0 থেকে ছোট হবে। এরকম আমরা মান জানতাম, কিন্তু এক্স এর মডুলাস মানে এটা যদি নর্ম হয়ে যায়, এটা সবসময় কিন্তু আপনার ধনাত্মক হবে, এর মানটা ধনাত্মক হবে, এই জিনিসটা একটু মনে রাখবেন। তাহলে এখানে এক্স প্লাস এম এর নর্ম আছে, তাহলে এটা কি হবে, একটি অঋণাত্মক বাস্তব সংখ্যা হবে, তার মানে অঋণাত্মক মানে ধনাত্মক হবে। এবং এখানে এই যে এক্স প্লাস এম এর নর্ম এম বিলংস টু এম, যেটা এই সেটটি নিম্নে সীমাবদ্ধ। নিম্নে সীমাবদ্ধ কেন, এখানে ইনফিমাম কথাটা কিন্তু আছে। তাহলে ইনফিমাম মানে হলে নিম্নে সীমাবদ্ধ, সুপ্রিমাম মানে ঊর্ধ্ব দিকে সীমাবদ্ধ, এগুলো কিন্তু আমরা জানি। আচ্ছা, তাহলে এখানে যদি ইনফিমাম আছে, তাহলে এই যে এক্স প্লাস এম এর নর্ম সাজ দ্যাট এম বিলংস টু এম, এই সেটটা হবে নিম্নে সীমাবদ্ধ। কাজেই আমরা কি পাবো, যে ইনফিমাম এক্স প্লাস এম এর নর্ম সাজ দ্যাট এম বিলংস টু এম বিদ্যমান এবং এটি অঋণাত্মক। আচ্ছা, কোনো একটা মান অঋণাত্মক মানে কি ধনাত্মক, তাহলে ধনাত্মক হতে গেলে সাপোজ এই যে এক্সটা যদি ধনাত্মক হতে যায়, তাহলে এটা অবশ্যই 0 থেকে বড় বা সমান হতে হবে। ধনাত্মক হতে গেলে তার মানটা 1 হতে পারে, 2 হতে পারে, কিন্তু মাইনাস কোনোভাবে হওয়া যাবে না। আর আমরা জানি 0 থেকে নিচের দিকের মানগুলো -1, -2, এগুলো তো মানে ঋণাত্মক আর কি। কাজেই এখানে যেহেতু এক্স প্লাস এম এর নর্ম আছে, এটা অবশ্যই কি হবে, ধনাত্মক হবে বা অঋণাত্মক হবে। অঋণাত্মক মানে সেটা 0 থেকে বড় বা সমান হবে। তাহলে এক্স প্লাস এম এর নর্ম গ্রেটার দেন ইকুয়াল 0, এই পর্যন্ত বুঝছেন কিনা? আচ্ছা, আমার 2 নাম্বার যে কন্ডিশনটা ছিল সংজ্ঞাটাতে, 2 নাম্বার কন্ডিশনটা ছিল এরকমের, যে এক্স এর নর্ম সমান হবে 0, এবং এখানে যদি এবং কেবল যদি, এইভাবে আসলে যদি এবং কেবল যদি চিহ্ন, যদি এবং কেবল যদি কি হয়, এক্স সমান 0 হয়। তাহলে এই 2 নম্বর কন্ডিশনটা এখন আমাদের দেখাতে হবে। তো আমাদের এখানে এক্স এর নর্ম, এই যে যদি এবং কেবল যদি মানে কি, আমরা এক্স এর নর্ম সমান 0 ধরে দেখাবো এক্স সমান 0, আবার বিপরীত ক্রমে এক্স সমান 0 ধরে দেখাবো এক্স এর নর্ম সমান 0, এটা আমরা জানি। তাহলে এখানে এক্স বলতে আমার এক্স প্লাস এম এর নর্ম, তাহলে এই এক্স প্লাস এম এর নর্ম সমান 0 আমরা এটা ধরে নিলাম। এখন কি দেয়া রয়েছে, এক্স প্লাস এম এর নর্ম সমান ইনফিমাম এত দেয়া রয়েছে, সেটা আমরা উঠাই নিলাম এবং সমান 0। এখন এখানে এম এ একটি অনুক্রম, আমরা দেখছিলাম এক্স এর একটা অনুক্রম, সেটা ছিল এক্স এন এবং লেস দেন গ্রেটার দেন এর মধ্যে ছিল। তাহলে এখানে এম এর যদি আমরা একটা অনুক্রম নেই, এটা বড় হাতের এক্স ছিল, এটা ছোট হাতের এক্স ছিল, তাহলে এখানে বড় হাতের এমটা নিলাম। ও আচ্ছা, এখানে আবার আরেকটা জিনিস আছে, এই জায়গায় একটু দেখেন, এই জায়গায় আমাদের এখানে কি দেয়া রয়েছে, ও ঠিকই আছে, যা আছে তাই আমরা ইনফিমাম এক্স প্লাস এম সাজ দ্যাট এম বিলংস টু এম, হ্যাঁ যা আছে তাই আমরা এখানে সমস্যা নাই।
তো এখন এরপর দেখেন এম এ একটি অনুক্রম কি হবে, বড় হাতের এম, অনুক্রমটা হবে ছোট হাতের এম, এখানে এন এখানে কে নিলাম। এখন এই কেটার ডেফিনেশনটা হলো কে সমান 1 হতে ইনফিনিটি পর্যন্ত পাওয়া যাবে, যেন কি হয় এখানে এই যে এম কে, এম এর জায়গায় এই যে এম এর যে একটা অনুক্রম এম কে, সেই এম কেটা বসাই দিলে আমরা পাবো এক্স প্লাস এম কে, এর নর্ম টেন্স টু 0 হবে কখন, যখন কে টেন্স টু ইনফিনিটি হবে। তাহলে এখানে যে এম কে রয়েছে, কে এর ডেফিনেশনটা হলো কে সমান 1 হতে ইনফিনিটি পর্যন্ত মান পাওয়া যাবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাইয়া বোঝা যাচ্ছে। হ্যাঁ তাহলে এইটা হলো তার ডেফিনেশনটা, কে সমান ইনফিনিটি পর্যন্ত পাওয়া যাবে। তাহলে এক্স প্লাস এই যে এম, এম বিলংস টু কিন্তু এম, বড় হাতের এম, এম মানে এম এর একটা উপাদান এম হয়, এখানে এম আপনি সেই বড় হাতের এম কিন্তু এখানে লেখা যায়, ক্ষেত্রে আর এম বিলংস টু এই কথাটা উল্লেখ করার দরকার নেই। যাই হোক, আমি যেটা বলতে এই যে এম এর একটা অনুক্রম এম কে, এম এর জায়গায় এম 0 হবে কখন, যখন কে টু ইনফিনিটি হবে। এখন লিমিট টেন্স টু ইনফিনিটি, লিমিট কে টেন্স টু ইনফিনিটি কার কে এবং 0 সাথে আমরা ইনফিনিটি লিমিট লিমিট কি কে টেন্স টু ইনফিনিটি এরকমের হবে লিমিট কে টেন্স টু ইনফিনিটি এক্স প্লাস হবে এক্স এর সাথে কোনো প্রকার কিন্তু কে নাই, এক্স এর সাথে কোনো প্রকার কে, কাজেই এই লিমিটটা উঠবে, শুধু থাকবে। যেমন লিমিট এক্স টেন্স টু 1 থাকলে লিমিটটা উঠে যায়। তো ঠিক একইভাবে এখানে শুধু কিন্তু এক্স পাবো। এখন এই এক্সটা ডান দিকে গেলে কি হবে, মাইনাস এক্স হবে। বলেন কথা আসছে ভাইয়া, সব ভেঙে ভেঙে আসছে। কি করা যায়, মানে এরকম কি করা যায়? এখন কি ঠিক আছে? ঠিক থাকলে শুরু করি আবার। হ্যালো, ভাইয়া ভেঙে ভেঙে আসছে। আচ্ছা এখন দেখেন তাহলে এই যে এক্সটা রয়েছে, এই এক্সটা ডান দিয়ে গেলে কি হবে, মাইনাস এক্স হবে, সেই মাইনাস এক্স আর এম কে সাথে কি থাকলো, লিমিটটা গুণ করে দিলে লিমিট কে টেন্স টু ইনফিনিটি এম কে, এই যে লিমিট কে টেন্স টু ইনফিনিটি এম কে। এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন। হ্যাঁ বুঝছি। এখন এরপরে যদি আমরা যাই একটু খেয়াল করেন, এরপরে আমরা একটু দেখি যে যেহেতু এম কে আমরা দেখছিলাম এম এর একটা অনুক্রম হলো এম কে, তাহলে এম কেটা অবশ্যই এম এর উপাদান হবে, তাহলে এম কে বিলংস টু এম। সুতরাং এখন এখানে যদি আপনি একটু খেয়াল করেন, এই যে এম কে সমান আমরা কি পাইলাম, মাইনাস এক্স কিন্তু পাইছি। এম কে সমান এখানে এদিকেও তো লিমিট ছিল, তাহলে লিমিটটা এক্স এর সাথে কোনো প্রকার কে না থাকায় লিমিটটা কিন্তু উঠে গেছে, তাহলে এম কে সমান কিন্তু মাইনাস এক্স আমরা বসাই দিতে পারবো। তাহলে এখানে কে যেহেতু এম এর উপাদান, কাজে মেসেজটাও কি হবে, এম এর উপাদান হবে। আবার যেহেতু এম একটি উপজগৎ, শুরুর দিকে বলা হয়েছে, আমার প্রশ্নেই দেয়া রয়েছে যে এম একটা উপজগৎ, কাজেই আমার এখানে এই যে মাইনাসটা থাকলোই, মানে এখানে হলো কি যে এই জায়গাটা যদি একটু খেয়াল করেন যে এখানে মাইনাস এক্সটা তো আছেই, মানে এক্স এর জায়গায় আমরা কি করব, মাইনাস এক্স শুধু বসাবো। এক্স এর জায়গায় এখানে মাইনাস একটা আছেই, এক্স এর জায়গায় আবার মাইনাস এক্সটা বসাতে হবে। যেহেতু এম একটা উপজগৎ, বা আপনি যদি সাধারণভাবে চিন্তা করেন এভাবে চিন্তা করবেন, এত জটিলে যাওয়ার দরকার নাই, যে মাইনাস এক্সটা যেহেতু এম এর উপাদান, বা এইভাবে একটা দেখেন এক্স যদি এম এর উপাদান হয় তাহলে মাইনাস এক্সটাও কি হবে, এম এর উপাদান হবে। এখন এখানে এই যে মাইনাস এক্সটা এম এর উপাদান, তাহলে এর সামনেও যদি আমরা আরেকটা মাইনাসও দিই, বা মাইনাস এক্সটা এম এর উপাদান প্লাস এক্সটাও কি হবে, এম এর উপাদান
হবে। এই জিনিসটাই যে x যদি m এর উপাদান হয় তাহলে মাইনাস এক্সটাও m এর উপাদান হবে। তাহলে এখানে মাইনাস এক্স m এর উপাদান, আর এখানে যেহেতু m একটা উপজগৎ কাজেই এক্সটাও m এর উপাদান হবে, m বিলংস টু m। এখন দেখেন x প্লাস m সমান m যা n বাই m এর শূন্য উপাদান। আমার মূল জিনিসটা কি যে x প্লাস m, আর x প্লাস m সমান লেখা যায় x প্লাস m এর নর্ম সমান কি 0, কিন্তু আমরা শুরুর দিকে ধরে নিয়েছি। দেখেন এই যে x প্লাস m এর নর্ম সমান 0, তো এখানে যখন আমরা x প্লাস m এই নর্মটা উঠাই দিব তখন এদিকে সমান হবে, আর এখানে কার নর্ম জগৎ আমরা বের করতেছি n বাই m এর, তাহলে n বাই m এর শূন্য উপাদান হবে। এই জিনিসটা আমরা লিখতে পারবো। তাহলে এই যে দেখেন অতএব x প্লাস m সমান m যা n বাই m এর শূন্য উপাদান। সুতরাং আমরা যদি এই যে বাংলা কথাটা না লিখি সেই ক্ষেত্রে লিখতে হবে x প্লাস m এর নর্ম, আর এই ডান দিকে হয়ে যাবে সেই ক্ষেত্রে 0। n বাই m এর শূন্য উপাদান শূন্যর সাথে m গুণ করলে শূন্যই হবে বা 0ই হবে। এখানে বিষয় হলো আরেকটা জিনিস আপনাদের বলি যে এখানে x প্লাস m সমান কিন্তু m এ হবে, আবার m এর সাথে যদি আপনি m যোগ করেন তবুও কিন্তু m এ হবে। এই জিনিসটা হলো এখানে সূত্রটাও বলে দেওয়ার কথা আর কি, আমি যদি একটু দেখাই দিই। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে m প্লাস m সমানও কি হবে m এ হবে। এটা হলো আপনার কোসেটের যোগের সংজ্ঞানুযায়ী, কোসেটের যোগের সংজ্ঞানুযায়ী। জিনিসটা কি বললাম যে x প্লাস m সমানও m হয়, m প্লাস m সমানও m হবে, এটা হলো কোসেট এর যোগের সংজ্ঞা অনুযায়ী, ঠিক আছে। আর এখানে কিন্তু বলাই আছে এই যে কোসেট কথাটা কিন্তু আছে, এই সূত্রটা কিন্তু এখানে দেওয়া নাই, কিন্তু এই যে এখানে দেওয়া রয়েছে কোসেট এর যোগের সংজ্ঞানুযায়ী। এবং এখানে ওই হয়েছে দেখেন x প্লাস m প্লাস ওয়াই প্লাস m সমান কি হয়েছে x প্লাস ওয়াই একসাথে লেখা হলো, আর প্লাস m দুইটা মিলে এখানে শুধু একটা m হয়েছে। এটাই হলো কোসেট এর যোগের সংজ্ঞানুযায়ী, যেটা বললাম আর কি। আচ্ছা, তাহলে এই হলো বিষয়। তাহলে x প্লাস m সমান m পাচ্ছে এবং যা n বাই m এর শূন্য উপাদান। এখন এই যে n বাই m এর শূন্য উপাদান কটা উঠাই দিয়ে আমরা এখানে নর্ম দিয়ে দিব, তাহলে x প্লাস m এর নর্ম সমান কি হবে শূন্যর সাথে m গুণ করলে শূন্যই হবে। বা এই কথাটা আবার ওই লাইনটাই আমরা লিখতে পারবো x প্লাস m, এই যে নর্মটা উঠাই গেল তাহলে কি হবে x প্লাস m মানে m হয়, আর এখানে n বাই m এর শূন্য উপাদান। এই জিনিসটা বুঝছেন? আচ্ছা, এখন বিপরীত ক্রমে দেখেন, যদি আমাদের এখন এই যে এখান থেকেই কাজ শুরু করতে হবে, শুরু করে আমার হচ্ছে x প্লাস m এর নর্ম সমান 0 এটা দেখাতে হবে। তাহলে x প্লাস m সমান কি m ইন্টু n বাই m এর শূন্য উপাদান লিখে নিলাম। তাহলে x বিলংস টু m, এখানে কিন্তু এই যে x বিলংস টু m ছিল, আমরা কি উল্টা দিক থেকে যাচ্ছি, তাহলে x বিলংস টু m এবং x প্লাস m এর নর্ম সমান আমাদের যা দেয়া রয়েছে আর কি ইনফিমাম x প্লাস m এর নর্ম সাজ দ্যাট m বিলংস টু m, আর এখানে আমরা x বিলংস টু যেহেতু m ও পাইলাম তাহলে এটা উল্লেখ করে দিব যে x বিলংস টু m। কারণ ইনফিমাম দেখেন x প্লাস m এর নর্মটাকে আমরা y ধরে নিলাম, এখানে x প্লাস m হলো y, এবং এটা উল্লেখ করে দিলাম যে y সমান হলো x প্লাস m বা m প্লাস x সেম জিনিস। এবং m আর x যেহেতু m এর উপাদান, তাহলে m আর x যদি আমরা যোগ করে দেই m প্লাস x সেটাও আমার m এর উপাদান হবে। আচ্ছা, এখন আমরা নর্ম জগৎ থেকে কি দেখলাম যে x এর নর্ম সমান কিন্তু আমাদের 0 হয় যদি x সমান 0 হয়। তাহলে এখানেও আমরা এই যে y এর নর্ম যেটা রয়েছে, যেহেতু এটা y এর নর্ম তাহলে এটা অবশ্যই নর্ম জগৎ হবে, এটা সমান 0 আমরা পাবো, এই y এর নর্ম সমান 0 পাবো। তাহলে ইনফিমাম মানে কি এখানে কিন্তু একটা মানেই রয়েছে, তাহলে সমান কিন্তু আমাদের 0ই হবে। এই জিনিসটা কি বুঝছেন? এবং ওই কথাটা এখানে লিখে দেওয়া রয়েছে, যেহেতু m একটা উপজগৎ কাজেই m শূন্য ভেক্টর ধারণ করে যার নর্ম শূন্য হবে, তাহলে যার নর্ম শূন্য হবে। এই মানে m কি m প্লাস x এটা ধারণ করতেছে, আর m প্লাস x মানে y এটা কি শূন্য হবে। তাহলে সুতরাং x প্লাস m সমান এটাকে যোগ করলে m হবে, ওই যে কোসেটের যোগের সংজ্ঞানুযায়ী, তাহলে x প্লাস m সমান m হবে।
এখন এক্স প্লাস এম এর যখন আমরা নর্ম হয়ে যাবে তখন আমার এখানে 0 চলে আসবে। এক্স প্লাস এম এর নর্ম দেখেন সেই ক্ষেত্রে আচ্ছা এখানে কি রয়েছে যদি জিনিসটা একটু খেয়াল করেন, যে জিনিসটা হলো এক্স প্লাস এম সমান আমরা এম পাচ্ছি, এখন এর উভয় দিকে আমি নর্ম দিয়ে দিলাম, তাহলে নর্ম এক্স প্লাস এম সমান এই দিকে কি হবে, এম এর নর্ম হওয়ার কথা। এখন ওই যে নর্ম জগৎ থেকে আমরা কি জানি এক্স এর নর্ম সমান যেমন 0 হয়, তাহলে এটাও কি হবে, এম এর নর্মটাও 0 হবে। তাহলে এক্স প্লাস এম এর নর্ম সমান কিন্তু আমরা 0ই পাচ্ছি। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল বিপরীত ভাবেও। এখন 3 নম্বর কন্ডিশনে আমাদের যাইতে হবে। 3 নম্বর কন্ডিশনে কি দেওয়া রয়েছে, আমি যদি কন্ডিশন দেখি 3 নম্বরটা, সেটা হলো যে এরকমের ল্যামডা এক্স এর নর্ম সমান হলো ল্যামডা এর মডুলাস আর এক্স এর নর্ম, এগুলো 3 নাম্বার নর্ম জগতে। তাহলে এখন দেখেন ধরি ল্যামডা একটি স্কেলার এবং এক্স প্লাস এম এটা n এ আমাদের কিন্তু দেখা যাচ্ছে n বাই m এর নর্ম জগৎ এবং n বাই একটা কোষে হলো a প্লাস m, প্রশ্নে এভাবে দেয়া আছে। আমি প্রশ্নটা দেখি, এই যে দেখেন n বাই m একটি কোষের এর নর্ম নিম্ন হবে, তার মানে n এটা নর্ম হচ্ছে আমাদের কথা লেখা তাহলে এই এখানে থাকবে x থাকবে তার সাথে লেখা থাকবে তার নর্ম x প্লাস m x এর কাজ করতেছে, তাহলে ল্যামডা ইনটু x প্লাস m এর নর্ম সমান কি হবে, এই যে x এর জায়গায় ল্যামডা ইনটু x প্লাস m বসছে, তাহলে আমার x প্লাস m সমান কি দেয়া ছিল প্রশ্নটার মধ্যে, আমি ওইদিকে না গিয়ে এখান থেকেই দেখাই দিচ্ছি। আমাদের কিন্তু এই জিনিসটা দেয়া ছিল, এই জিনিসটা দেয়া ছিল x প্লাস m এর নর্ম সমান, তাহলে x প্লাস m এই x এর জায়গায় এখন ল্যামডা একটা অতিরিক্ত বসছে, তাহলে সমান কি হবে ইনফিমাম এই যে x প্লাস m যখন এখানে ছিল তখন এখানে x প্লাস m হয়েছে, কিন্তু এখানে ল্যামডা হয়, এখানে একটা ল্যামডাও অ্যাড হবে, ঠিক আছে, ল্যামডা ইনটু x প্লাস m এর নর্ম দ্যাট বিলংস টু m। এরপরে ইনফিমাম দেখেন ল্যামডা এই তোরা মেনে চলবে, ল্যামডা এর মডুলাস সমান মানে নর্ম সমান ল্যামডা সরি এই জাস্ট এলোমেলো হয়ে যাচ্ছে, তাহলে ল্যামডা এর মডুলাস x এর নর্ম, তাহলে এখানে ল্যামডা x বলতে x প্লাস m, তাহলে ল্যামডা এর মডুলাস হবে আর x প্লাস m এর নর্ম হবে সাজ দ্যাট m বিলংস টু m। এখন ল্যামডা এর মডুলাসটা আমরা বাইরে নিয়ে আসতে পারি যেহেতু এটা একটা স্কেলার, তাহলে ল্যামডা এর মডুলাস এই যে ইনফিমাম x প্লাস m এর নর্ম সাজ দ্যাট m বিলংস টু m, এটা সমান আমরা কি লিখতে পারবো, এই যে ল্যামডা এর মডুলাস থাকলো আর x প্লাস m এর নর্ম সমান আমার প্রশ্নে দেওয়া রয়েছে ইনফিমাম x প্লাস m এর নর্ম সাজ দ্যাট m বিলংস টু m। এইটা সমান প্রশ্ন থেকে আর কি, প্রশ্নটা যেটা বলতে যাচ্ছি সেটা হলো x প্লাস m এর নর্ম সমান কি লেখা যায়, ইনফিমাম x প্লাস m এর নর্ম m বিলংস টু m, তাহলে যেখানে ইনফিমাম এই কথাটা লেখা থাকবে সেখানে আমরা x প্লাস m এর নর্মটা লিখতে পারবো। তো এখানে ওই কাজটাই করা হয়েছে, ল্যামডা এর মডুলাস x প্লাস m এর নর্ম। এটা বুঝছেন কিনা দেখেন। হ্যাঁ বুঝছি ভাই। এখন এরপরে যদি আমরা যাই, এরপরে একটু খেয়াল করেন, আচ্ছা এবারে আমরা 4 নম্বরে ধরে নিব যে x প্লাস m কমা y প্লাস m এটা হলো n বাই m এর একটা উপাদান। কেন ধরে নিব, আমার 3 নম্বর কন্ডিশনটা ছিল কি x প্লাস y এর নর্ম লেস দ্যান ইকুয়াল x এর নর্ম প্লাস হলো y এর নর্ম। আমি যদি 4 নম্বর কন্ডিশনটা এখানে একটু লিখে নেই তাহলে বুঝতে আরো সুবিধা হবে, x প্লাস y এর নর্ম এবং এটা হবে লেস দ্যান ইকুয়াল x এর নর্ম প্লাস হবে y এর নর্ম, এই কন্ডিশনটা আমাদের দেখাতে হবে। আচ্ছা তাহলে এখানে একটা x আর একটা y লিখতেছে, তাহলে আমাদের তো একটা শুধু রয়েছে x প্লাস m রয়েছে, তাহলে আরেকটা লাগবে ওই একই ধরনের, এটা ধরে নিলাম আমরা y প্লাস m, ঠিক আছে, যেমন x আর y ছিল তাহলে এখানে x বলতে x প্লাস m ধরে নিলাম আর এখানে y যেটা রয়েছে y বলতে y প্লাস m ধরে নিলাম, এবং এটা কার উপাদান হবে n বাই m এর, যেহেতু n বাই m একটা নর্ম জগৎ সেটা আমাদের দেখানোর কথা বলছে। আচ্ছা তাহলে অতএব আমার এই যে 4 নং কন্ডিশনের যে বাম পাশে রয়েছে x প্লাস m এরকমের আমরা নিতে হবে, তাহলে এখানে x প্লাস m প্লাস হবে কি যে y টা, y বলতে y প্লাস m এর নর্ম সমান আমরা কি লিখতে পারবো, x প্লাস y টাকে একসাথে লিখলাম
আর এখানে প্লাস এম আর প্লাস এম, দুইটা এম যোগ করলে এম হবে, এবং এটা আমি বলে দিচ্ছি যে কোসেটের যোগের সূত্র অনুযায়ী বা সংজ্ঞা অনুযায়ী। এখন দেখেন এই যে এক্স প্লাস ওয়াই, এইটাকে আপনি এক্স ধরেন, প্লাস হলো এম, এটা এম এ থাকবে। তাহলে আমাদের যে হচ্ছে প্রশ্নে যেটা দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, এক্স প্লাস এম সমান ইনফিমাম এটা, তাহলে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই যদি হয় তার সাথে প্লাস এম, তাহলে এখানে কি হবে, এই এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই একটা চলে আসবে। ওই জিনিসটা এখানে করা হয়েছে যে ইনফিমাম এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই আর প্লাস বড় হাতের এম থাকলে একটা ছোট হাতের এম হয়, যেটা এটা উল্লেখ করে দেওয়া হয় যে এম বিলংস টু এম, এম একটা উপযোগ। ইনফিমাম এক্স প্লাস ওয়াই প্লাস, দেখেন এম এর জায়গায় এম ওয়ান প্লাস এম টু লেখা হলো। কেন লেখা হলো, কারণ হলো এম সমান এখানে এম ওয়ান প্লাস এম টু ধরে নেওয়া হয়েছে, এবং এম সমান যেহেতু এম ওয়ান প্লাস এম টু, তাহলে এখানে এম ওয়ানও এম এর উপাদান, এম টু ও এম এর উপাদান, তাহলে সেটাকে যোগ করলে এম ওয়ান প্লাস এম টু ও এম এর উপাদান হবে। এরপর দেখেন ইনফিমাম এক্স প্লাস, এই যে এম ওয়ানটাকে একসাথে লিখছি, এরপরে প্লাস দিয়ে ওয়াই আর এম টুটাকে একসাথে লিখছি, ওয়াই প্লাস এম টু এর নর্ম, এবং এখানে এম ওয়ানটা এম এর উপাদান, এম টুটাও এম এর উপাদান, এবং তাদের যোগফল এম এর উপাদান হবে। এরপরে যদি যাই, এখন দেখেন এই যে নর্মটা আছে, নর্মটা যদি আমি এক্স প্লাস এম ওয়ানের সাথে দিই, আবার ওয়াই প্লাস এম টুর সাথে আলাদা আলাদা করে দিই, সেই ক্ষেত্রে ইকুয়ালটা লেস দেন ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখানে লেস দেন ইকুয়াল, ইনফিমামটা তো অবশ্যই গুণ হবে, তাহলে ইনফিমাম এক্স প্লাস এম ওয়ান, একে আমি আলাদাভাবে এই যে নর্ম দিয়ে দিলাম, আর এখানে এম ওয়ান বিলংস টু এম, আবার প্লাস দিয়ে ইনফিমামটা অবশ্যই এর সাথে গুণ হবে, তাহলে এই যে ইনফিমাম ওয়াই প্লাস এম টু এর নর্ম, এখানে এম টু বিলংস টু এম, এবং এই যে নর্মটাকে আলাদা আলাদা করে দেওয়ার জন্য এবং ইনফিমামটা দুটোর সাথে গুণ করে দেওয়ার জন্য এখানে লেস দেন ইকুয়াল হয়ে গেল। এখন এরপরে যদি যান এক্স প্লাস এম প্লাস হলো ওয়াই প্লাস এম এর নর্ম লেস দেন ইকুয়াল, এই যে ইনফিমাম এক্স প্লাস এম ওয়ান, এটাকে প্রশ্নে আমাদের দেওয়া রয়েছে কি লেখা যাবে, এক্স প্লাস এম লেখা যাবে, এরপরে প্লাস এই যে এটাকে লেখা যাবে হচ্ছে ওয়াই প্লাস এম এর নর্ম। কিভাবে লেখা যাবে, এই যে এইটা সবসময় মনে রাখবেন, এই যে এক্স প্লাস এম এর নর্ম সমান কি লেখা যাচ্ছে, ইনফিমাম এক্স প্লাস এম, এইটার সাথে তুলনা করেই মূলত এখানে আমরা আলাদা আলাদা ভাবে এই যে এইটাকে সমান আমি লিখছি এক্স প্লাস এম, আর এইটা সমান আমি লিখছি ওয়াই প্লাস এম। তাহলে আমাদের এই যে 4 নং যে কন্ডিশন সেটা মেনে চললো। তাহলে সুতরাং এন বাই এম নর্ম জগতের যে 4টা সত্য, সেই 4টা সত্য সিদ্ধ করেছে। তাহলে অতএব এন বাই এম একটি নর্ম জগৎ বা নর্ম লিনিয়ার জগৎ। দেখেন ম্যাথটা এখানে শেষ, বুঝছেন কিনা একটু দেখেন, কোন জায়গায় সমস্যা থাকলে বলতে পারেন। আচ্ছা, তো এখন ওইটা ওইভাবে করলেই হবে, সমস্যা নাই। তো এই বইয়ে ওইভাবে দেওয়া রয়েছে, একটু তো আমার থাকতে পারে। তো এখন এরপরে দেখেন আমরা হচ্ছে উপপাদ্য নাম্বার এই যে একটা করলাম, এখন উপপাদ্য নাম্বার যে 2টা রয়েছে, 2টা 22 সালে আছে, এটা আপনাদের পড়ার দরকার নাই, এটা আমরা স্কিপ করলাম। এরপরে আমরা যে উপপাদ্য নাম্বার যেটা 3 রয়েছে, 3টাও 2022 সালে আছে, এটা পড়তে হবে না, এটাও বাদ দিলাম। এরপরে উপপাদ্য নাম্বার 4 যেটা, সেটাও 22 সালে আছে, আপনারা 22 সালের প্রশ্নটা মিল করে নেবেন, তাহলে এটাও বাদ দিলাম। এখন আমরা উপপাদ্য নাম্বার 6টা দেখব। দেখেন উপপাদ্য নাম্বার 6 বলা হচ্ছে, যদি এন দ্বারা একটি নর্ম যোগাশ্রী জগৎ প্রকাশ করা হয় এবং এক্স নট তার একটি অশূন্য ভেক্টর হয়, তবে দেখাও যে এন স্টারে একটি ফাংশনাল এফ নট এর অস্তিত্ব বিদ্যমান, যেন এফ নট অফ এক্স নট সমান এক্স নট এর নর্ম এবং এফ নট এর নর্ম সমান 1 হয়। আচ্ছা, কথা কি স্পষ্টভাবে বুঝতেছেন নাকি বুঝতেছেন না একটু বলেন। এখন বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণে যাই। দেখেন প্রথমত আমাদের ধরে নিতে হবে এক্স নট দ্বারা সৃজিত এন এর একটি লিনিয়ার উপজগৎ এম, যেন এম এর প্রত্যেক ভেক্টর ওয়াই কে অনন্যভাবে ওয়াই সমান আলফা এক্স নট আকারে লেখা যায়। তাহলে বিষয়টা হলো, দেখেন এখানে এন একটা নর্ম যোগাশ্রী জগৎ রয়েছে, তো এখানে আমরা ধরে নিব, এবং এক্স নট কিন্তু রয়েছে, তাহলে এক্স নটের একটা সৃজিত, এক্স নট দ্বারা সৃজিত এন এর একটা লিনিয়ার উপজগৎ আমরা এম ধরে নিব, এবং এমটা এমন ভাবে থাকবে, এবং এখানে কি এম এর প্রত্যেক ভেক্টর, এম এর মধ্যে যে ভেক্টর গুলো রয়েছে সেটা ওয়াই সমান আমাদের আলফা এক্স নট আকারে লেখা যায়। তাহলে যা সেটা এইভাবে লিখবেন, কতটা জটিলের কিছু নাই, এটা যেহেতু ধরে নেওয়া মানে একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে যে এক্স নট এর দ্বারা সৃজিত এন এর একটা উপজগৎ, সেটা হবে এম।
এম এর প্রত্যেক ভেক্টর ওয়াই একটা ভেক্টর থাকবে, ওয়াই সমান আলফা এক্স নট আকারে লেখা যাবে। এবং এই অংশটুকুই যদি মনে রাখতে পারেন, বাকিটুকু আপনারা নিয়ম অনুযায়ী করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এখন এই যে দেখেন ওয়াই এর নর্ম নিলাম, আলফা এক্স নটের নর্ম নিয়ে নিলাম। এখন এই যে আলফা এক্স নটের নর্ম, আমরা নর্ম জগতের যে 3 নম্বর কন্ডিশনটা ছিল সেটা ছিল এরকমের, আলফা একটা স্কেলার আর আলফা এক্স এর নর্ম সমান কি লেখা যায়, মানে ল্যামডা এক্স এর নর্ম সমান লেখা যাবে ল্যামডা এর মডুলাস এক্স এর নর্ম। তাহলে ল্যামডা এর জায়গায় যদি আলফা থাকে, যে আলফা এক্স নট এর নর্ম যদি থাকে, তাহলে আলফা এর মডুলাস হবে আর এক্স নটটা, এখানে এক্স ছিল এক্স এর নর্ম হয়েছে, এখানে এক্স নট আছে এক্স নট এর নর্ম হয়ে যাবে। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিব। এবার এম এর উপর এফ কে এমন ভাবে সংজ্ঞায়িত করি যেন কি হয় দেখেন, অর্থাৎ এই জিনিসটা হলো এই যে ওয়াই সমান যে আলফা এক্স নট আছে এর উভয় পাশে আপনি ফাংশন নেবেন। তাহলে এখানে এফ নিলাম, এফ অফ ওয়াই সমানের এদিকে এফ নিলে এফ অফ আলফা এক্স নট হবে। এই যে এফ অফ ওয়াই সমান এফ অফ আলফা এক্স নট, কারণ এই যে এফ অফ আলফা এক্স নট সমান কি লেখা যাবে, আলফা তো একটা ধ্রুবক, তাহলে আলফা থাকলো আর এফ এক্স নট। এখন এফ এক্স নট এখানে হবে নরম হবে, এখন এফ অফ এক্স নট নরম হবে, এফ অফ এক্স সমান এক্স নট নরম হবে, আর আলফা তো আলফা এর সমীকরণ। এখন আমাদের বলতে হবে এফ যে ফাংশনটা এটা রৈখিক এবং সীমাবদ্ধ, রৈখিক এবং সীমাবদ্ধ, এফটা কি ফাংশনাল, ফাংশনটা কি হবে যোগশ্রী বা রৈখিক আর সীমাবদ্ধ হবে। এখন ফাংশনাল একটা ফাংশন কখন ফাংশন হয় এইটা কিন্তু আমি সংজ্ঞা আগে দেখাইলাম, সেটা সংজ্ঞায় কি ছিল আমি আবার দেখাই দিচ্ছি। সেটা হলো এই যে দেখেন ফাংশনাল 6.5 আর্টিকেলে লিনিয়ার ফাংশনাল, লিনিয়ার মানেই কিন্তু রৈখিক। তাহলে রৈখিক কখন হয়, যখন এফ অফ আলফা এক্স প্লাস বিটা ওয়াই সমান আলফা এফ অফ এক্স হবে আর বিটাটা একটা স্কেলার এটা বাইরে থাকবে এফ অফ ওয়াই হবে, অর্থাৎ এফটা আলফা এক্স এর সাথে গুণ হবে, বিটা ওয়াই এর সাথেও গুণ হবে, কিন্তু আলফাটা সামনে থাকবে বিটাটা সামনে থাকবে, এই তো। এবং ফাংশনাল হতে গেলে এই একটা কন্ডিশন মানতে হবে, এবং ফাংশনাল হতে গেলে এই যে সীমাবদ্ধ বা বদ্ধ লিনিয়ার ফাংশন বা বদ্ধ রৈখিক ফাংশন সেটা এই কন্ডিশনটা মেনে চলতে হবে। সেটা কি এফ অফ এক্স এর মডুলাস লেস দ্যান ইকুয়াল এম ইন্টু এক্স এর নর্ম। এখানে এমটা হলো 0 থেকে বড় বা সমান, অর্থাৎ এম এর মান 1 2 3 4 ইত্যাদি হতে পারে, কিন্তু 0 থেকে অবশ্যই বড় হতে হবে। এই দুটো কন্ডিশন আমাদের এখানে দেখাতে হবে। তাহলে দেখেন এফ রৈখিক আর একটা হলো সীমাবদ্ধ, ঠিক আছে, এফ একটা ফাংশনাল, এটাকে রৈখিক আর সীমাবদ্ধ দেখাতে হবে। তাহলে ওই যে দুটো কন্ডিশন দেখাইলাম ওই দুটো কন্ডিশন প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটু প্রমাণ করি। এফ রৈখিক বা যোগাশ্রী, মনে করি এম এর দুইটা উপাদান, একটা ওয়াই, যেখানে কি হবে এই যে ওয়াই এর সাথে তুলনা করেন ওয়াই সমান আলফা এক্স নট, তাহলে এখানে ওয়াই ওয়ান আর ওয়াই টু দুইটা উপাদান হলে ওয়াই ওয়ান সমান আলফা এক্স নট আর ওয়াই টু সমান বিটা এক্স নট হবে। তখন যে কোনো স্কেলার সি1 ও সি2 এর জন্য পাই কি পাবো, আমরা একটু আগে যে সূত্রটা দেখে আসলাম ওই সূত্রটা আগে লিখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এফ অফ আলফা এক্স প্লাস হলো বিটা ওয়াই, এটা সমান কি হয়, আলফা এফ অফ এক্স হয় প্লাস হলো বিটা এফ অফ ওয়াই হয়। এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখেন এখানে প্রমাণ করার জন্য এক্স ওয়াই দুইটা কিন্তু মান লাগতেছে, এই জন্য আমার এম এর এখানে উপাদান ওয়াই ওয়ান আর ওয়াই টু কিন্তু ধরে নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আমার ওয়াই সমান আলফা এক্স নট আছে, তাহলে ওয়াই ওয়ান সমান কি হবে আলফা এক্স নট, আবার ওয়াই টু সমান কি হবে বিটা, একটা স্কেলার আলফা নিচে আর একটা স্কেলার নিলাম বিটা, এখানে এক্স নটেই নিলাম, ঠিক আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি, যে কোনো স্কেলার একটা সি1 আর সি2 দুটো স্কেলার কিন্তু লাগবে, এই যে আলফা বিটা দুটো স্কেলার, তাহলে এখানে আমার দুটো স্কেলার প্রয়োজন হচ্ছে, আমরা ধরে নিলাম সি1 আর একটা হলো সি2। তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখেন এফ অফ, এখানে কি এক্স এর সাথে একটা স্কেলার আলফা, তাহলে এখানে আমার স্কেলারটা হলো সি1, এই যে সি1 ওয়াই1,
এরপরে দেখেন আছে ওয়াই, তাহলে ওয়াই এর সাথে একটা স্কেলার নিতে হবে c2, এই যে c2, আর এখানে যেহেতু আমরা x নেই y1 নিছি, এটা হবে y2 সমান এদিকে কি হবে, ফাংশনটা থাকলো c1টা থাকলো, কিন্তু y1 রয়েছে, y1 সমান কি মান হলো আলফা এক্স নট, এই যে আলফা এক্স নট বসাই দেওয়া হয়েছে। এবার প্লাস আছে প্লাস থাকলো, c2 আছে c2 থাকলো, y2 মানে হলো বিটা এক্স নট, এই যে বিটা এক্স নট নিলাম। এখন এফ, এই যে c1 আলফা থাকলো প্লাস হলো c2 বিটা থাকলো, আর দুইটা থেকে এক্স নট কমন নেওয়া হয়েছে। এখন এখানে দেখেন c1 আলফা প্লাস c2 বিটা, এটা তো স্কেলার, তাহলে স্কেলারটাকে বাইরে নিলাম, আর এফ অফ এক্স নট, এফ অফ এক্স নট, এফ অফ এক্স নট সমান কি, আমরা যদি একটু খেয়াল করি, এই যে প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে এফ অফ এক্স নট সমান এক্স নট এর নর্ম, তাহলে আমরা এখানে এক্স নট এর নর্ম কিন্তু বসাই দিতে পারবো। এখন এরপরে যদি যান, এই যে c1 আলফা এক্স নট, এটাকে এই যে এক্স নট এর নর্ম, এটাকে আমি কি লিখতে পারতেছি, এফ অফ আলফা এক্স নট। বিষয়টা হলো এই যে এফ অফ এক্স নট সমান এক্স নট এর নর্ম, এই জিনিসটা, অথবা এই যে 2 নংটা আপনি একটু খেয়াল করেন, তাহলে আমাদের এখানে করে দেওয়া রয়েছে, এই জিনিসটা একটু খেয়াল করেন, এফ অফ আলফা এক্স নট সমান আলফা এক্স নট, এফ অফ আলফা এক্স নট সমান, তাহলে দেখেন এই যে আমরা এই জায়গায় কি করছি, যে c1 আলফা প্লাস c2, এই যে এফ অফ এক্স নট এর জন্য আমি লিখলাম এক্স নট এর নর্ম, এটা এই আমার এখানে যেটা দেওয়া রয়েছে, এই যে f, আর এই x এর জন্য আমি x নট এর নর্মটা লিখলাম। পরে যান, c1 আলফা এর সাথে x নট এর নর্মটা গুণ আকারে আছে, গুণ করে দিলাম, প্লাস c2 বিটা এর সাথে x নট এর নর্মটা গুণ আকারে আছে, গুণ করে দিলাম। এই পর্যন্ত বুঝছেন কিনা একটু দেখেন তো। হ্যালো, জি ভাইয়া। আচ্ছা একটু মিউট করে নেন, কেমন জানি একটা সাউন্ড আসতেছে তো। এখন দেখেন c1 আর এই যে আলফা এক্স নট এর নর্ম, এই যে আলফা এক্স নট এর নর্ম সমান কি লেখা যাবে, এফ অফ আলফা এক্স নট, এই যেখানে আমি লিখলাম এফ অফ, এটা কি হবে আলফা এক্স নট, তো এইটা এই আলফা এক্স নট এটা কি লেখা যাবে, সরি আমি এই লাইন থেকে এর পরের লাইনটা লিখতেছি, c1 আলফা এক্স নট এর নর্ম সমান কি লেখা যাবে, এফ অফ আলফা এক্স নট, এই জিনিসটা এখানে লেখা হয়েছে এফ অফ আলফা এক্স নট, প্লাস c2 থাকলো বিটা এক্স নট এর নর্ম সমান কি লেখা যাবে, এফ অফ, শুধু আলফার জায়গায় বিটা এক্স নট হবে, এটা 2 নং সমীকরণ দ্বারা, এই যে বাই 2 অর্থাৎ 2 নং দ্বারা। এরপরে দেখেন c1 থাকলো, এফ থাকলো, এই y1 সমান কত, y1 সমান আলফা এক্স নট, সেটা বসাই দিছি, প্লাস c2, এফ থাকলো বিটা এক্স নট মানে y2, এই যে y2 বসাই দিলাম। তাহলে আমরা দেখেন এই যে এফ অফ আলফা এক্স প্লাস বিটা ওয়াই সমান আলফা এফ অফ এক্স প্লাস বিটা এফ অফ ওয়াই, এই সূত্রটার মতোই কিন্তু এটা হয়েছে। c1, এই যে দেখেন c1 এফ অফ y1 প্লাস হলো c2, এই যে এফ অফ y2, তাহলে এফটা কি রৈখিক। একইভাবে এফ সীমাবদ্ধ, এফ সীমাবদ্ধ হতে গেলে আমার সূত্রটা কি, এফ অফ ওয়াই এর মডুলাস এটা হয় লেস দ্যান ইকুয়াল, এখানে এম থাকে এবং এখানে ওয়াই থাকলে ওয়াই এর নর্ম হবে, এবং এখানে এমটা কি হবে, অবশ্যই 0 থেকে বড় হবে, এইটা হলো আমার সীমাবদ্ধের কন্ডিশনটা। তাহলে এখন দেখেন এফ অফ ওয়াই এর মডুলাস সমান কি হবে, এফ অফ ওয়াই, ওয়াই সমান কত আলফা এক্স নট, এই যে আলফা এক্স নট সমান কি, এই যে এখানে আলফা এর মডুলাস রয়েছে, তাহলে আলফাটা কি হবে, বাইরে চলে আসবে, মানে আলফা এর মডুলাস, এই যে আলফা এর মডুলাসই কিন্তু হবে, আর এফ অফ এক্স নট এর যে মডুলাস, এফ অফ এক্স নট এর যে মডুলাস সেটা কি হবে, এফ অফ এক্স নট এর যে, আচ্ছা আমরা যদি সরাসরি এখান থেকে মানটা বসাই, এফ অফ আলফা এক্স নট সমান আলফা এক্স নট এর নর্ম, তাহলে এই যে এফ অফ আলফা এক্স নট এর মডুলাস সমান কি হবে, সেই ক্ষেত্রে আলফাটা একটা মডুলাস হবে, আর এক্স নট এর নর্ম তো এক্স নট এর নর্মই হবে, ঠিক আছে, এটা 2 নং দ্বারা। এরপর দেখেন এফ অফ ওয়াই এর মডুলাস সমান আমরা কি পাচ্ছি, আলফা এর মডুলাস এক্স নট এর নর্ম সমান ওয়াই এর নর্ম আমরা লিখে দিলাম। কেন লিখে দিলাম যদি একটু বলেন, বিষয়টা হলো যে ওয়াই সমান আমাদের কি ছিল, 3 নং দ্বারা, 3 নং সমীকরণ, আচ্ছা এটাকে 3 নং সমীকরণ দেওয়া হয়েছে, 1 নং সমীকরণটা একটু খেয়াল করেন, ওয়াই এর নর্ম সমান কি আলফা এর মডুলাস এক্স নট এর নর্ম, তাহলে এটা সরাসরি এখানে বসাই দেওয়া হয়েছে মানটা আসলে, যে আলফা এর মডুলাস এক্স নট এর নর্ম সমান কি হবে ওয়াই এর
নর্ম হয়ে যাবে এটা 1 নং সমীকরণ দ্বারা, এবং এখানে যে নতুন সমীকরণ পাইলাম সেটাকে 3 নম্বর সমীকরণ দিব। এখন এফ অফ ওয়াই এর মডুলাস সমান কি হলো, ওয়াই এর, আমরা এই যে সরাসরি এই জিনিসটা লেখার দরকার নেই, এই যে ওয়াই এর নর্ম সেটা লিখলাম। এখন এই যে ওয়াই এর নর্ম, সাপোজ ধরেন ওয়াই এর নর্ম এর মানটা হলো 2, এই যে 2, এখন এর সাথে যদি এই 2 এর সাথে যদি আমি আরেকটা 2 যদি আমি কি করি, এই 2টা কি হবে, 4 এর থেকে ছোট বা সমান হবে অবশ্যই। তার মানে এই যে 2 ইন্টু ওয়াই এর নর্ম যদি হয়, তাহলে ওয়াই এর নর্মের যে মানটা সেটা 2 ইন্টু ওয়াই এর নর্ম এর মানের থেকে অবশ্যই ছোট হবে। এই জিনিসটাকে বলা হয়েছে যে ওয়াই এর নর্ম লেস দেন ইকুয়াল কি হবে, 2 যদি আমি ওয়াই এর নর্মের সাথে গুণ করি, তাহলে ওয়াই এর নর্ম যদি মান 2 হয়, তাহলে 2 ইন্টু ওয়াই এর নর্ম তার মানে কি 4 হবে। তার মানে অবশ্যই কি হবে, 2 এর থেকে 4টা বড় বা সমান হবে। তাহলে এই যে ওয়াই এর নর্ম লেস দেন ইকুয়াল টু ওয়াই এর নর্ম। তাহলে আমাদের কিন্তু এই কন্ডিশনটা মেনে চললো, এফ অফ ওয়াই এর মডুলাস লেস দেন ইকুয়াল এম ওয়াই এর নর্ম, যেখানে এমটা 0 থেকে বড়, 0 থেকে বড় মানে এখানে 2 অবশ্যই ঠিক, কাজে এফটা সীমাবদ্ধ হবে। এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন। তাহলে এম এর উপর এফ একটি ফাংশনাল, ফাংশনাল হতে গেলে কি কি হতে হয়, যোগাশ্রী হতে হয়, সীমাবদ্ধ হতে হয়। আমার এখানে এই যে যোগাশ্রী হয়েছে বা রোগী হয়েছে, আর এখানে সীমাবদ্ধ হয়েছে, তাহলে এফ একটা ফাংশনাল এখানে উল্লেখ করে দিলাম। আবার দেখেন কি করতে হবে, এফ নট অফ এফ নট সমান এফ নট অফ এফ নট সমান এর নর্ম, এবং এফ নট এর নর্ম কারণ এফ অফ ওয়াই সমান হলো, যেমন বিষয়টা আমি আবার একটু দেখাই দিই, এফ অফ এক্স তাহলে এফ অফ ওয়াই হলে ওয়াই এর নর্ম হবে, এফ অফ ওয়াই হলে ওয়াই এর নর্ম হবে, এটার সাথে তুলনা করে মূলত এটা বসানো হয়েছে যে এফ অফ ওয়াই এর মডুলাস যদি আমরা করি, তাহলে মানে এর জায়গায় কি বসিয়ে দিতে পারবো, ওয়াই এর নর্ম আমরা লিখতে পারবো, এবং ওয়াই বিলংস টু এম এবং ওয়াই এর নর্ম সমান 1। সেই ক্ষেত্রে এই যে ওয়াই এর নর্ম সমান যেহেতু 1, এখানে 1 বসাই দিলে সুপ্রিমাম যেহেতু একটা মানে অর্থাৎ 1 এ আমরা পাবো। এটা 4 নং সমীকরণ দ্বারা, মানে 4 নং সমীকরণ রেখে দিয়ে দিব, আর এখানে 3 নং দ্বারা, 3 নং দ্বারা বলতে দেখেন এখানে আমরা 3 নং সমীকরণে এই যে এফ অফ ওয়াই এর মডুলাস সমান কি পাচ্ছি, ওয়াই এর নর্ম কিন্তু পাইছি। তাহলে এই যে এফ অফ ওয়াই এর মডুলাস এর জায়গায় আমি বসাই দিতে পারবো ওয়াই এর নর্ম, আর এখানে ওয়াই বিলংস টু এম এবং ওয়াই এর নর্ম সমান 1। এখন ওয়াই এর নর্ম সমান যেহেতু 1 যদি বসাই দেন, সুপ্রিমাম 1 মানে কি, আমরা মানটা পাবো 1। এই বিষয় তাহলে এফ এর নর্ম সমান কিন্তু আমরা 1 পাচ্ছি, এফ এর নর্ম সমান আমরা 1 পাচ্ছি। এখন এরপরে দেখেন আলফা সমান 1 বিবেচনা করলে এফ অফ এক্স নট সমান এক্স নট এর নর্ম হয়, আলফা সমান 1 বিবেচনা করলে। এই জিনিসটা যদি একটু বলে দিই, আমাদের 2 নং সমীকরণটা একটু খেয়াল করবেন। 2 নং সমীকরণটা ছিল এফ অফ ওয়াই সমান এফ অফ আলফা এক্স নট সমান হলো আলফা এক্স নট এর নর্ম। কারণ আলফার মান যদি 1 হয়, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, আলফার মান যদি 1 হয় তাহলে এফ অফ এক্স নট সমান কি পাবো, এটা 1 যদি হয় এক্স নট এর নর্ম, এই জিনিসটা এখানে বলা হয়েছে। অতএব হানবানাক উপপাদ্য দ্বারা ফাংশনাল এফ কে নর্ম সংরক্ষণ করে ফাংশনাল এফ নট বিলংস টু এন স্টারে বর্ধিত করা যায়। অর্থাৎ এই জিনিসটা দেখেন, এফ নট অফ এক্স নট সমান এফ অফ এক্স নট, অর্থাৎ এফ নটটাকে কি লেখা যাচ্ছে, এফ এ কনভার্ট করা যাচ্ছে, এবং এফ অফ এক্স নট মানে কি, এফ অফ এক্স নট সমান এক্স নট এর নর্ম, এই যে এটা আমরা পাইলাম। তাহলে এখান থেকে দুইটা কন্ডিশনেই কিন্তু আমরা প্রমাণ করলাম এফ নট এক্স নট সমান এক্স নট এর নর্ম, আর পূর্বের পেজে দেখলাম এফ এর নর্ম সমান কিন্তু 1, এবং এই দুইটাই আমাদের প্রশ্নে দেওয়া ছিল। তাহলে এবং বর্ধিতাংশের সংজ্ঞা হতে পাই কি পাই, যে এটা আমরা এখানে দেখাইলাম, আর একটা হলো এফ নট এর নর্ম সমান হলো এফ এর নর্ম সমান হলো 1। তার মানে এফ সমান এফ নট, এফ সমান এফ নট, এখানে এফ সমান এফ নট কিন্তু বিষয়টা। তো এই আমার প্রমাণিত হয়ে গেল। তো এই ম্যাথটা বুঝছেন কিনা দেখেন। কোনো সমস্যা থাকলে বলতে পারেন। না, সমস্যা নেই। আচ্ছা,
আমরা এই পর্যন্ত দেখলাম। এরপর উদাহরণ 7, আমার এটার প্রয়োজন নাই। এরপর যদি আমি যাই 7-এর পরে হচ্ছে আর থিওরিয়ামস নাই। এখন আমরা হচ্ছে উদাহরণ নাম্বারগুলো দেখব। দেখেন এখানে 1 নম্বর উদাহরণ যেটা রয়েছে সেটা আমাদের প্রয়োজন নাই, আমরা উদাহরণ নাম্বার 2-তে যেতে পারি। 2-তে বলা হচ্ছে প্রমাণ করো যে চিত্রণ f of x, y সমান x প্লাস y, x ক্রস x হতে x a এবং g of আলফা, x সমান আলফা x r ক্রস x হতে x এ অবিচ্ছিন্ন। তাহলে এখানে আমাদের দুইটা চিত্রণ দেওয়া রয়েছে, একটা হলো x ক্রস x হতে x, সেই ক্ষেত্রে ফাংশন f অফ x, y এর মান হলো x প্লাস y। আর একটা হলো r ক্রস x হতে x এবং এই ক্ষেত্রে একটা ফাংশন g অফ আলফা, x সমান আলফা x। এই দুটো ফাংশনের অবিচ্ছিন্ন, যেখানে x একটি নর্ম জগৎ এবং r হলো বাস্তব ফিল্ড। তাহলে আমাদের কি করতে হবে, অবিচ্ছিন্ন কিনা সেটা যাচাই করে দেখাতে হবে। প্রমাণ করো যে চিত্রণ এটা কি এবং আরেকটা হলো এটা, এই দুটো অবিচ্ছিন্ন দেখাতে হবে। আচ্ছা, তাহলে আমরা সমাধানে যাই। এক্স ও ওয়াই নর্ম জগতে নর্ম এক্স ক্রস ওয়াই নিম্নরূপে সংজ্ঞায়িত। কিভাবে, যে এটা এক্স আর একটা ওয়াই দুইটা মিলে নর্ম জগৎ কিন্তু হয়েছে, সেই ক্ষেত্রে আমার এখানে হবে এক্স ওয়াই এর নর্ম সমান এক্স এর নর্ম প্লাস ওয়াই এর নর্ম। 1 নম্বর সমীকরণ আমরা দিয়ে দিলাম। এখন মনে করি এক্স একটি নর্ম জগৎ যেখানে চিত্রণটা হলো এফ সাজ দ্যাট, এই যে এক্স ক্রস এক্স টেন্স টু এক্স, তাহলে এই যে এফ সাজ দ্যাট এক্স ক্রস এক্স টেন্স টু এক্স, যা নিম্নরূপে সংজ্ঞায়িত। কিভাবে, প্রশ্নে বলে দেওয়া হয়েছে এফ অফ এক্স ওয়াই সমান এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স আর ওয়াই দুইটা কি হবে, যেহেতু এক্স একটা নর্ম জগৎ তাহলে এক্স এর উপাদান হবে। এখন এই যে অবিচ্ছিন্নতা, এফ অবিচ্ছিন্ন প্রমাণের জন্য আমাদের দেখাতে হবে কি, অবিচ্ছিন্ন সংজ্ঞা থেকে আমরা কি জানি যে এপসিলন গ্রেটার দেন 0 এর জন্য একটা ডেল গ্রেটার দেন 0 বিদ্যমান থাকবে, যেন কি হয় এফ অফ এক্স ওয়াই মাইনাস এফ অফ এক্স প্রাইম ওয়াই প্রাইম এর নর্মটা এপসিলনের থেকে ছোট হবে। কখন, যখন এক্স ওয়াই মাইনাস এক্স প্রাইম ওয়াই প্রাইম এর নর্মটা ডেলের থেকে ছোট হবে। এটা আমরা অবিচ্ছিন্নতার যে সংজ্ঞা সেখান থেকে এই অংশটা জানি। এটা আসলে বোঝার কিছু নেই, আপনার অবিচ্ছিন্ন ফাংশন সেটা সংজ্ঞাটা দেখবেন তাহলে হয়ে যাবে। এখন 1 নং দ্বারা আমরা কি পাই, এখানে জাস্ট এই জিনিসটা আপনি খেয়াল করেন, এফ অফ এক্স ওয়াই মাইনাস এফ অফ এক্স প্রাইম ওয়াই প্রাইম এর নর্ম সমান আমরা কি পাবো, এক্স কমা আছে কমা দেন, এই যে এক্স প্রাইম, এই দুটো মিলে একটা এক্স মাইনাস এক্স প্রাইম, এক্স মাইনাস এক্স প্রাইম, এই যে এক্স মাইনাস এক্স প্রাইম, এখানেও কমা আছে এখানেও কমা আছে, এই যে কমা, প্রথমটা থেকে ওয়াই পরেরটা থেকে ওয়াই প্রাইম, তার মাঝখানে শুধু মাইনাস হবে, ওয়াই মাইনাস ওয়াই প্রাইমের নর্ম হয়ে গেল। এখন যখন আমরা এই নর্মটা এক্স এর কাতারেও দিব ওয়াই এর কাতারেও দিব, তখন সেটা হয়ে যাবে লেস দেন। তো যাই হোক, আচ্ছা দিয়ে দিই আগে, এখানে লেস দেন হবে না, কেন হবে না, 1 নং সমীকরণে একটু খেয়াল করেন, এক্স ওয়াই এর নর্ম সমান কি হয়, এক্স এর নর্ম প্লাস ওয়াই এর নর্ম, এটা কিন্তু আমাদের আছে। তাইলে এখানে এক্স এর জায়গায় যদি এক্স মাইনাস এক্স প্রাইম থাকে, তাহলে এক্স এর জায়গায় এখানে এক্স মাইনাস এক্স প্রাইম হবে, ওয়াই এর জায়গায় যদি ওয়াই মাইনাস ওয়াই প্রাইম থাকে, তাহলে ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস ওয়াই প্রাইম হবে। এইটাই শুধু এখানে হয়েছে, কি হয়েছে, এক্স মাইনাস এক্স প্রাইম। আমি যদি 1 নং সমীকরণটা এখানে একটু উড়াই নেই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখেন নর্ম এক্স ওয়াই সমান হলো এক্স এর নর্ম প্লাস হলো ওয়াই এর নর্ম, এটা হলো 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এখন দেখেন এক্স এর জায়গায় কি আছে, এখানে এক্স মাইনাস এক্স প্রাইম, তাহলে এক্স মাইনাস এক্স প্রাইমের কি হয়ে যাবে, নর্ম হবে, প্লাস হলো ওয়াই মাইনাস ওয়াই প্রাইমের কি আছে, নর্ম। যেমন এই যে ওয়াই সমান হয়েছে কি প্লাস ওয়াই এর নর্ম, তাহলে এখানে ওয়াই এর জায়গায় আছে ওয়াই মাইনাস ওয়াই প্রাইম, তাহলে ওয়াই মাইনাস ওয়াই প্রাইমের নর্ম হবে। অর্থাৎ এই যে এখন মিলান, এটা এক্স ওয়াই, তাহলে এটা এক্স প্লাস এই যে ওয়াই, ঠিক আছে। এবং এইটা কি হবে, সেই ক্ষেত্রে দেখেন এটা হবে লেস দেন ডেল হবে, এটা কি হবে, লেস দেন ডেল হবে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা পাইলাম। সেই ক্ষেত্রে দেখেন এইটার সাথে কিন্তু মিলে গেল, এক্স ওয়াই মাইনাস হলো এক্স প্রাইম ওয়াই প্রাইম এর নর্ম, এটা কি লেস দেন ডেল, এই যে লেস দেন ডেল এ আমরা লিখে দিব। কারণ এফ এর সংজ্ঞা অনুসারে আমরা পাই কি পাই, এফ আছে এখানে এফ অফ এক্স ওয়াই মাইনাস এফ অফ এক্স প্রাইম ওয়াই প্রাইম, এই যে এটা সমান আমরা কি লিখতে পারবো যদি বলি, সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে এখানে যে আরেকটা ফাংশন রয়েছে এফ অফ এক্স ওয়াই সমান এক্স প্লাস ওয়াই আছে, সেই জিনিসটা থেকেই আমরা এই জিনিসটা লিখবো এফ অফ, আচ্ছা
এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস হলো এফ অফ এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম, এটা সময় আমাদের হবে দেখেন এফ অফ এক্স কমা ওয়াই এর জন্য আমি কি লিখতে পারবো, আমাদের ওইদিকে যে সমীকরণটা দেওয়া রয়েছে সেটা একটা টুটাই নেই, এফ অফ এক্স কমা ওয়াই সমান লিখতে পারবো এক্স প্লাস ওয়াই, এই জিনিসটা কিন্তু আছে। তাহলে এই যে এফ অফ এক্স কমা ওয়াই এটা লেখা যাবে এক্স প্লাস ওয়াই, এখানে মাইনাস আছে মাইনাস দেন এফ অফ এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম, এখানে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম হলে এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম হবে, এই যে এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম এটা সম্পূর্ণটা নল। এখন দেখেন এক্স এই যে এখান থেকে এক্স আর এই যে মাইনাস এক্স প্রাইম একসাথে নিলাম এক্স মাইনাস এক্স প্রাইম, এখানে প্লাস মিলে প্লাস, এখানে ওয়াই মাইনাস এই যে ওয়াই প্রাইম একসাথে নেন ওয়াই মাইনাস ওয়াই প্রাইম, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস এই যখন মাইনাসটা গুণ করে দিবেন তখন কি হবে মাইনাস এক্স প্রাইম মাইনাস ওয়াই প্রাইম হবে। তাহলে এখানে এক্স গুলোকে একসাথে লিখবো, এক্স মাইনাস এক্স প্রাইম হচ্ছে সেটা, এরপরে প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্রাইম হচ্ছে সেটা। আচ্ছা কারণ এই নর্মটা যখন আমরা ভাগ করে দিব এক্স কে আর ওয়াই কে তখন লেস দেন ইকুয়াল হবে এক্স মাইনাস এক্স প্রাইমের নর্ম প্লাস হবে ওয়াই মাইনাস ওয়াই প্রাইমের নর্ম, এবং এটা কি হবে লেস দেন হবে ডেল, লেস দেন কি হবে ডেল হবে। এখন বলতে পারেন কেন লেস দেন ডেল, কারণ হলো এই যে এক্স মাইনাস এক্স প্রাইমের নর্ম প্লাস হলো ওয়াই মাইনাস ওয়াই প্রাইমের নর্ম সেটা কি লেস দেন ডেল, তাহলে এখান থেকে লেস দেন ডেল বসাই দিলাম। এখন যদি এপসাইলন সমান ডেল নিয়ে পাই সেই ক্ষেত্রে কি হবে এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স প্রাইম কমা ওয়াই প্রাইমের নর্ম এটা হবে লেস দেন ডেলের জায়গায় এপসাইলন। ইহা দেখায় যে কি দেখেন এটা যদি আমার ডেলের থেকে ছোট হয় সেই ক্ষেত্রে এই ফাংশনটা হচ্ছে এপসাইলনের থেকে ছোট, এখানে দুইটা কন্ডিশন ছিল দুইটা কন্ডিশন মেনে চলছে, কাজে ইহা এফ অবিচ্ছিন্ন। একইভাবে জি এর ক্ষেত্রে দেখাতে হবে, মনে করি এক্স একটি নর্ম জগৎ আর বাস্তব সংখ্যার সেট, প্রদত্ত আমাদের চিত্রণ যেটা রয়েছে জি সাজ দ্যাট, এটা আমাদের এখানে দেয়াই রয়েছে এই যে জি মানে জাস্ট যেহেতু জি ফাংশনটা তাহলে জি সাজ দ্যাট আর ক্রস আর টেন্ডস টু এক্স, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এখানে লেখা হলো জি সাজ দ্যাট আর ক্রস এক্স টেন্ডস টু এক্স নিম্নরূপে সংজ্ঞায়িত, এটা আমাদের দেয়াই রয়েছে, এই জিনিসগুলো আমাদের দেয়াই রয়েছে জি অফ আলফা কমা এক্স সমান আলফা এক্স। এখন জি চিত্রটি অবিচ্ছিন্ন প্রমাণ করার জন্য আমাদের দেখাতে হবে এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য একটা ডেল গ্রেটার দেন 0 বিদ্যমান থাকবে, যেন কি হয় এই যে অবিচ্ছিন্নতার সংজ্ঞা থেকে এই দুইটা হয়। এখন এই ক্ষেত্রে এই যে আমার এইটা নিব কিন্তু আমাদের আচ্ছা এখানে এই যে আলফা মানে জি আলফা কমা এক্স মাইনাস জি বিটা কমা এক্স প্রাইমের নর্ম সমান কি লেখা যাবে জি আলফা কমা এক্স, তাহলে এখানে একটু যদি খেয়াল করেন জি আলফা কমা এক্স সমান আলফা এক্স হয়, তাহলে এই যে আলফা এক্স এরপর মাইনাস জি বিটা কমা এক্স প্রাইম, সেই ক্ষেত্রে কি হবে আলফার জায়গায় বিটা এক্স এর জায়গায় এক্স প্রাইম, এই যে বিটা এক্স প্রাইম হয়ে গেল। তাহলে এখানে এরপরে দেখেন আলফা এক্স মাইনাস এখানে এই মানটা কাটা দিলে আবার পূর্বের লাইনটাই হয়, তাহলে মাইনাস আলফা এক্স প্রাইম প্লাস আলফা এক্স প্রাইম, এখানে মাইনাস বিটা এক্স প্রাইম আছে সেটা, কারণ আলফা দুটো থেকে কমন নিলে এখানে থেকে এক্স মাইনাস এক্স প্রাইম, এখানে থেকে প্লাস এই দুটো থেকে আবার কি এক্স প্রাইম কমন নিলে আলফা প্লাস আলফা মাইনাস বিটা থাকে। আর এরপরে দেখেন বাম দিকে যেটা আছে সেটা লিখলাম, এই যে নর্মটা যদি আমরা দুইটাকে ভাগ করে দিই সেই ক্ষেত্রে লেস দেন ইকুয়াল হয়ে যাবে আলফা এক্স মাইনাস এক্স প্রাইমের নর্ম প্লাস হবে আলফা মাইনাস বিটা এক্স প্রাইমের নর্ম। কারণ এইদিকে তো যাই থাকলো মানে যা আছে তাই থাকবে, লেস দেন এই যে আলফা একটা স্কেলার এই যদি নর্মের বাইরে লিখে দিলে আলফা এর মডুলাস হয়ে যাবে আর এক্স মাইনাস এক্স প্রাইমের নর্ম হয়ে যাবে, প্লাস এখান থেকে আলফা মাইনাস বিটাটাকে যদি আমি এটা যদি স্কেলার এটাকে বাইরে লিখলে আলফা মাইনাস বিটা এর মডুলাস হয়ে যাবে আর এক্স প্রাইমের নর্ম হয়ে যাবে। আবার আমরা এখন এইটা থেকে ক্যালকুলেশন করব আলফা কমা এক্স মাইনাস বিটা কমা এক্স প্রাইম এর নর্ম সমান কি হবে আলফা মাইনাস বিটা, এই যে আলফা মাইনাস বিটা এরপরে কমা আছে কমা দেন এক্স মাইনাস এক্স প্রাইম, এই যে এক্স মাইনাস এক্স প্রাইমের নর্ম। কারণ এই যে আলফা, আচ্ছা এখন এরপর আমরা কি লিখতে পারবো আলফা এটাকে এক্স ধরেন এটা বিটা মানে এক্স ওয়াই ধরেন যদি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে এটা একটু খেয়াল করেন, এটাকে লেখা যাবে আলফা মাইনাস বিটা এর নর্ম প্লাস হলো এক্স মাইনাস এক্স প্রাইমের নর্ম। এটা কিভাবে লেখা যায় যদি একটু খেয়াল করেন তাহলে আপনাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। যেমন এইটাকে আপনি এক্স ধরেন, এইটাকে আপনি ওয়াই ধরেন, এখন এক নং সমীকরণটা একটু খেয়াল করেন এক্স কমা ওয়াই এর নর্ম সমান হয় এক্স এর নর্ম প্লাস ওয়াই এর নর্ম, তাহলে এখানে এক্স বলতে আলফা মাইনাস বিটা, তাহলে এই যে আলফা মাইনাস বিটা এর নর্ম প্লাস হবে ওয়াই, ওয়াই এর নর্ম বলতে ওয়াই বলতে এক্স মাইনাস এক্স প্রাইমের নর্ম বাই ওয়ান এক নং দ্বারা। কারণ এরপর দেখেন এই যে আলফা মাইনাস বিটা এটা তো একটা স্কেলার, এটাকে আমরা জাস্ট মডুলাস দিয়ে লিখতে পারি, এটাও একটা ধনাত্মক মান এটাও মডুলাস মানেও এটা কিন্তু মান ধনাত্মকই হবে। এরপরে প্লাস হলো এক্স মাইনাস এক্স প্রাইমের নর্ম। এখন ইহা সম্ভব যে একটি প্রদত্ত এপসিলন গ্রেটার দেন 0 এর জন্য ডেল গ্রেটার দেন 0 বিদ্যমান, যেন কি হয় আমাদের এই যে এই দুটো ফাংশন লিখে দিতে হবে, অর্থাৎ
আমরা এই দুটাকে ক্যালকুলেশন করে কি পাইছি সেই দুটো আমরা এখানে লিখে দিব। যেমন দেখেন এই যে আলফা, এইটার সমান আমরা কি পাইছি ক্যালকুলেশন করে, আলফা এর মডুলাস এক্স মাইনাস এক্স প্রাইমের নর্ম প্লাস হলো আলফা মাইনাস বিটা এর মডুলাস এক্স প্রাইমের নর্ম, এটা কি হবে লেস দ্যান এপসাইলন। যখন কখন হবে এই যে আলফা মাইনাস বিটা এর মডুলাস প্লাস এক্স মাইনাস এক্স প্রাইমের নর্ম এটা ডেলের থেকে ছোট হবে। তাহলে অতএব আমরা ফাংশন দুটাও লিখে দিলাম, অতএব ইহা দেখায় যে জিটা অবিচ্ছিন্ন। তো এইভাবে এটা লিখতে হবে আসলে। এরপরে আমার যে ম্যাথগুলো রয়েছে এগুলো আসার মতো নয়, উদাহরণ নাম্বার 4টা আছে, এটা পড়তে হবে। দেখেন বলা হচ্ছে প্রমাণ করো যে এলপি কমা 1 লেস দ্যান ফি লেস দ্যান ইনফিনিটি জগৎটি একটি ব্যানাক জগৎ। তাহলে ব্যানাক জগৎ হতে গেলে আমাদের যে সংজ্ঞাটা আমরা দেখছিলাম সংজ্ঞাটা একটু খেয়াল করি। ব্যানাক জগতের সংজ্ঞাটা আমাদের জানতে হবে অবশ্যই। ব্যানাক জগতের সংজ্ঞা আমরা একটু আগে পড়েই আসলাম, তবু আমি আরেকবার দেখাই দিই যে ওখানে অভিসারীর কথাটা কিন্তু আছে। কিসের কথা? অভিসারীর। যে একটি নর্ম জগতের প্রত্যেকটি কোষী অনুক্রম যদি অভিসারী হয় তবে ওই নর্ম জগৎকে ব্যানাক জগৎ বলা হচ্ছে। তার মানে অভিসারী কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। এবং কার অভিসারী? নর্ম জগতের প্রত্যেকটা নর্ম। তাহলে আগে দেখতে হবে যে সেটা নর্ম জগৎ কিনা, তারপরে দেখাতে হবে যে সেটা কোষীর অনুক্রম অভিসারী কিনা। নর্ম জগৎ দেখার জন্য আমার কি দেখাতে হবে? এই যে এখানকার 4টা কন্ডিশন দেখাতে হবে। তাহলে আমরা যাই 4 নম্বর ম্যাথটাতে। আমরা আগে এখানে কন্ডিশন মানে হচ্ছে নর্ম জগৎ কিনা ওটা সেটা যাচাই করব। আচ্ছা, তাহলে এখানে নর্ম জগৎ যাচাইয়ের জন্য আমাদের ধরে নিতে হবে এলপি সমান এক্স সাজ দ্যাট সামেশন কে সমান 1 থেকে ইনফিনিটি এক্স কে এর মডুলাস ফি লেস দ্যান ইনফিনিটি, এটা আমাদের দেখাতে হবে যেখানে 1 লেস দ্যান ইকুয়াল পি লেস দ্যান ইনফিনিটি। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে কে সমান 1 থেকে ইনফিনিটি কিন্তু নেওয়া হয়েছে কার মান? এই যে পি এর মানটা। এখন এলপি এর উপর একটি নর্মকে নিম্নরূপভাবে সংজ্ঞায়িত করি কিভাবে? এক্স এর নর্ম সমান আমরা ধরে নিলাম সামেশন কে সমান 1 থেকে ইনফিনিটি এক্স কে মডুলাস পি এর পাওয়ার হলো 1/p। এগুলো আমাদের ধরে নেওয়া মান এবং এলপি এর উপর একটি নর্ম নিম্নরূপে সংজ্ঞায়িত, এটা আমরা কি ধরে নিব। কারণ এলপি কে ব্যানাক জগৎ প্রমাণের জন্য আমাদের প্রমাণ করতে হবে কি এলপি একটা নর্ম জগৎ কিনা সেটা। আমাদের নর্ম জগৎ হতে গেলে যে 4টা কন্ডিশন সেই 4টা কন্ডিশন মেনে চলে কিনা, তারপর আমাদের দেখাতে হবে এলপি এর প্রত্যেক কোষী অনুক্রম ইহা অভিসারী কিনা, অর্থাৎ এলপি জগৎ সম্পূর্ণ কিনা। তাহলে এলপি নর্ম জগতের জন্য আমাদের প্রথমত দেখাতে হবে কি এখানে এক্স আমরা ধরে নিছি, এক্স এর নর্মটা এটা 0 থেকে বড় কিনা। 2 নম্বরে কি কন্ডিশন আছে? এক্স এর নর্ম সমান, এটা 1 নম্বর কন্ডিশন, এটা 2 নম্বর কন্ডিশন। নর্ম সমান 0 যখন এক্স সমান 0, যদি এবং কেবল যদি এখানে এইভাবে যে কন্ডিশনগুলো রয়েছে সবগুলোই দেখাতে হবে। তাহলে 1 নম্বরে দেখেন এটা মূলত 1 নম্বর যে এক্স কে এর মডুলাস গ্রেটার দেন ইকুয়াল আমরা 0 ধরে নিলাম। এই যে এক্স এর মডুলাস গ্রেটার দেন ইকুয়াল 0 এটা দেখানোর জন্য। তাহলে সমান কি হবে? এক্স কে এই যে আমরা পাওয়ার পি নিলাম, 0 পাওয়ার পি হলে তো 0ই হবে। এরপর সামেশন নেব উভয় পাশে, সামেশন কে সমান 1 থেকে ইনফিনিটি এক্স কে এর মডুলাস পি গ্রেটার দেন ইকুয়াল 0, এখানে সামেশন নিলে আসলে 0ই হবে। এরপর আমরা এইটার পাওয়ার নিয়ে নিলাম 1/p, 0 পাওয়ার 1/p নিলে 0ই হবে। এইটা আবার কি? এটা সমান আমরা লিখতে পারি এক্স এর নর্ম। তাহলে এই যে এক্স এর নর্ম গ্রেটার দেন ইকুয়াল 0, 1 নম্বর কন্ডিশনটা হয়ে গেল। 2 নম্বর কন্ডিশন আমাদের কি? এক্স এর নর্ম সমান 0 যদি এবং কেবল যদি এক্স সমান 0 হয় তাহলে আমরা এটা ধরে দেখাবো এক্স সমান 0, এর বিপরীত ক্রমে এক্স সমান 0 ধরে এটা দেখাবো। ধরি এক্স এর নর্ম সমান 0, তখন কি হবে? এক্স এর নর্ম সমান এই যে মানটা, এই মানটা আমরা লিখে দিলাম সমান 0। এরপরে 1/p যদি পাওয়ারটা 0-র দিকে যায় তাহলে 0ই হবে, এত হবে। তারপর সামেশনটা যদি 0-র দিকে যায় 0ই হবে। এইভাবে আর কি এক্স কে সমান 0। তাহলে এখন দেখেন এক্স কে মানে কি? কে সমান 1 2 3 4 এভাবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে x1 সমান x2 সমান ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখন মানে এক্স কে সমান 0 মানে x1 এর মানটাও 0 হবে, x2 এর মানটাও 0 হবে, যতগুলো আছে সবগুলোর মান 0 হবে। তার মানে x সমান আমরা পাচ্ছি 0, 0, মানে 0ই পাবো। এখন বিপরীত ক্রমে x সমান 0 ধরে এক্স এর নর্ম সমান 0 এটা আমাদের দেখাতে হবে। এখন দেখেন পরবর্তীতে ধরি x সমান 0, তখন x কে যদি আমরা নেই এটার মানও 0, x কে এর মডুলাস p যদি নেই 0 এর মডুলাস p মানে 0ই হবে। সামেশন নিলাম ইত্যাদি নিলাম, এখন কি হলো? এত হয়ে গেল। এই হলো বিষয়। এখন যে কোনো স্কেলার ল্যামডা এর জন্য আমরা পাই ল্যামডা এক্স। এখন আমাদের কি দেখাতে হবে? ল্যামডা এক্স এর নর্ম 3 নম্বর যে কন্ডিশন সেটা সমান দেখাতে হবে ল্যামডা এর মডুলাস এক্স এর নর্ম। এই জিনিসটা কিন্তু আমাদের দেখাতে হবে। তাহলে ল্যামডা এর জন্য আমরা পাই কি? এই যে এক্স সমান আমাদের যে মানটা ছিল, আমরা এক্স সমান এক্স এর নর্ম সমান এই মানটা ছিল। এখন যখন আমি এখানে ল্যামডা এক্স নিব তখন এক্স কে এর সাথে একটা ল্যামডা দিয়ে দিতে হবে। তাহলে ওই জিনিসটা আমরা এখানে দিয়েছি ল্যামডা এক্স এর নর্ম সমান কি? সামেশন কে সমান যা আছে তাই, শুধু এক্স কে এর সাথে একটা ল্যামডা দিয়ে দিব। এখন সামেশন কে সমান 1 থেকে ইনফিনিটি ল্যামডা এক্স কে এর মান হলো পি। তাহলে এখানে ল্যামডা এর মডুলাস হয়ে যাবে, বাইরে আসলে কি হবে? এই সূত্রটাই মানবে। ল্যামডাটা যখন বাইরে আসবে ল্যামডা এর মডুলাস হয়ে যাবে, এরপর পি এসে তাহলে এর উপর পি দিয়ে দেন।
আর হয়ে যাবে এখানে এক্স কে, অর্থাৎ এই যে পিটা আছে আর মডুলাসটা আমরা ভাগ করে দিয়েছি, ল্যামডা এর সাথে মডুলাস তারপর পি, এক্স কে এর সাথে মডুলাস তারপর পি, এখানে যা আছে তাই। এখন এই যে ল্যামডা এর মডুলাস পি যখন বাইরে নিয়ে আসবো তখন কিন্তু ল্যামডা এর মডুলাসের পি, এরপরে আবার এই যে 1/p এটাও তো এর উপর আছে, তখন পি আর পি কাটা গিয়ে শুধু ল্যামডা এর মডুলাসে আমরা পাবো তার সাথে এই জিনিসটা। তাহলে এই ল্যামডা এর মডুলাস আর এক্স এর নর্ম সমান কিন্তু উপরের জিনিসটা লেখা যায়। আমরা এই যে এই জায়গায় একটু খেয়াল করেন, এক্স এর নর্ম সমান যে মানটা লেখা যায়, তাহলে এই মানটা যেখানে থাকবে সেখানে এক্স এর নর্ম আমরা লিখতে পারবো। তাহলে এখানে ওই কাজটাই করা হয়েছে। তাহলে আমাদের 3 নম্বর যে কন্ডিশন ল্যামডা এক্স এর নর্ম সমান ল্যামডা এর মডুলাস এক্স এর নর্ম, সেটাও আমরা দেখাইলাম। এরপরে আইভি নাম্বার দেখেন এক্স প্লাস ওয়াই, এই 4 নম্বর কন্ডিশনটা কি ছিল আমি যদি একটু দেখাই দিই, এক্স প্লাস ওয়াই এর নর্ম লেস দ্যান ইকুয়াল দেখাতে হবে এক্স এর নর্ম প্লাস হবে ওয়াই এর নর্ম। এই জিনিসটা আমরা এখন প্রমাণ করবো। তাইলে এক্স প্লাস ওয়াই এর নর্ম সমান কি হবে, এদিকে যা আছে তাই, অর্থাৎ এই জিনিসটা থেকেই লিখতে হবে। এখানে এক্স প্লাস ওয়াই হলে এই যে এক্স কে প্লাস ওয়াই কে হবে, এখানে এক্স থাকলে যদি এক্স কে হয় তাহলে এক্স প্লাস ওয়াই থাকলে এক্স কে প্লাস ওয়াই কে হবে। তাহলে এখানে ওইভাবে লেখা হয়েছে এক্স কে প্লাস ওয়াই কে, যা আছে তাই। এরপরে দেখেন এক্স প্লাস ওয়াই এর নর্ম এখানে লেস দেন হলো কেন, কারণ এই যে এক্স কে এর সাথে সামেশন পাওয়ার এবং মডুলাসটা আমরা ভাগ করে দিব। সূত্রটা হলো এক্স প্লাস ওয়াই এর মডুলাস এটা হবে লেস দেন এক্স এর মডুলাস প্লাস হবে ওয়াই এর মডুলাস। এখন এখানে যা যা আছে এই এক্স এর সাথে সামেশন কে সমান 1 থেকে ইনফিনিটি গুণ আকারে আছে, 1/p-টাও গুণ আকারে আছে বা পাওয়ারটা এসে বসবে, এটা আমরা বসে দিলাম। সামেশন কে সমান 1 থেকে ইনফিনিটি এক্স কে এর মডুলাস পি পাওয়ার হলো 1/p প্লাস সামেশন কে সমান 1 থেকে ইনফিনিটি ওয়াই কে এর মডুলাস পি 1/p। ঠিক আছে, এটা মিন ওয়াক্সের অসমতা, এবং এখানে এই যে ভাগ করে দেওয়ার কারণে এখানে লেস দেন ইকুয়াল হয়ে গেল। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এর নর্ম লেস দেন ইকুয়াল কি হবে, এইটাকে লেখা যায় এক্স এর নর্ম প্লাস হলে এইটাকে লেখা যায় ওয়াই এর নর্ম। ঠিক আছে, এই যে এই সূত্রটা অনুসারে। আচ্ছা, আশা করি বুঝছেন। এখন আমরা দেখলাম যে এলপি নর্ম জগতে সকল শব্দ সিদ্ধ করে, তাহলে অতএব এলপি একটি নর্ম জগৎ। এখন আমাদের এটা অভিসারী কিনা সেটা যাচাই করতে হবে, যেহেতু ব্যানার জগৎ প্রমাণ করার কথা বলছে। তাহলে এলপি জগতের সম্পূর্ণতা ধরি, এলপি এর উপাদান একটি কোসি অনুক্রম, তাহলে এলপি এর কোসির অনুক্রম এক্সএন আমরা ধরে নিলাম, তার মানে এন তম পদ এক্সএন। তাহলে এন তম পদ এক্সএন সমান কি লেখা যাবে, যদি এরকমের হয় a1 টু দি পাওয়ার n, a2 টু দি পাওয়ার n ডট 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 ak টু দি পাওয়ার n সমান কি হবে ak n, আমরা কিন্তু পাবো এটা ডট 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 কিন্তু আছে n তম পদটা আমরা ak n পাইলাম। ঠিক আছে, এখন এর পরে যদি যাই তাহলে সকল এপসিলন গ্রেটার দেন 0 এর জন্য n বিদ্যমান থাকবে, যেন কি হয় কোসির অনুক্রম থেকে xn মাইনাস xm এর নর্ম এটা সমান হবে সামেশন কে সমান 1 থেকে ইনফিনিটি, ওই যে xm এর যে নর্ম সমান আমার যে মানটা ছিল সেখানে শুধু xn মাইনাস xm বসাই দিব। সেটা আমি দেখাই দিই, x এর নর্ম সমান কি আছে সামেশন কে সমান 1 থেকে, এখন x এর জায়গায় xn মাইনাস xm বসালে এখানে কি হবে, যা হবে তাই বসানো হয়েছে এখানে। এই যে এবং এখানে মানটা যে আমরা বের করলাম সেই মানটা বসাই দিতে হবে, যেমন এই যে xn সমান কি akn, আবার xm হলে akm হবে, এই তাহলে akm এই বসাই দিবেন লেস দেন এপসাইলন। এখন দেখেন xn সমান আমরা বের করলাম akn, xn সমান আমরা বের করলাম akn, আবার xm সমান সেই ক্ষেত্রে কি হবে ak থাকবে n এর জায়গায় m হবে, এখানে ওইভাবে বসানো হয়েছে akn মাইনাস হলো akm এর মডুলাস এর উপরে p লেস দ্যান ইকুয়াল, অর্থাৎ এইটা থেকে কিন্তু এইটা থেকে। ঠিক আছে, এখানে কে বলতেই হবে 1 থেকে ইনফিনিটি, কে বলতেই হবে 1 থেকে ইনফিনিটি, তাহলে সামেশনটা দেওয়ার দরকার নাই, akn মাইনাস akm এর মডুলাস p আর লেস দ্যান এই যে 1/p, এটা যদি সমানের মানে অসমতার ডান দিকে যায় সেই ক্ষেত্রে 1/p টা p হয়ে যাবে। এটা আশা করি আপনারা জানেন আসলে, যে আমি যদি উভয়ের দিকে p পাওয়ার নেই সেই ক্ষেত্রে কি হবে, এই p এর নিচের p টা কাটা যাবে আর এপসাইলন p হয়ে যাবে, n আর m হলো n এর থেকে বড়। কারণ akn মাইনাস akm এটা কি হবে, এর মডুলাসটা লেস দ্যান এপসাইলন বলতে উভয় পাশের p কাটা। ইহা নির্দেশ করে প্রত্যেক k বিলংস টু n এর জন্য akn বাস্তব সংখ্যার কোসি অনুক্রম, অর্থাৎ এত এর প্রত্যেকটি বাস্তব সংখ্যার কোসি অনুক্রম, যেহেতু আর সম্পূর্ণ সুতরাং akn অবশ্যই কি হবে অভিসারী হবে। কারণ অভিসারীর জন্য ak বিলংস টু r এ অভিসারী, অর্থাৎ কি হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি akn সমান ak, এটা 3 নম্বর সমীকরণ দেন, এবং এইটা মূলত ধরে নেয় একটা মান, এই মানটা পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে। এখন দেখেন আমাদের আচ্ছা এখন একটু খেয়াল করেন, সামেশন এই যে akn মাইনাস akm এর মডুলাস লেস দ্যান এপসাইলন যেটা রয়েছে, এই জায়গা থেকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের জন্য ভালো হয়, যে এখানে আমরা কি করলাম সামেশন কে সমান 1 থেকে t পর্যন্ত নিলাম,
আর এখানে AKN মাইনাস AKM এর মডুলাস P লেস দেন ইকুয়াল, এখানে আমার এপসাইলন P আছে, এই যে এপসাইলন P। এখন বলতে পারেন যে সামেশন এখানে আমরা K সমান 1 থেকে T নিলাম, ডান দিকে কি নেই নিচ্ছি, কিন্তু এপসাইলন P এর সাথে তো কোনো প্রকার K নাই, কাজেই সামেশনটা কিন্তু লিখতে হবে না। যেমন এই যে লিমিট x টেন্ডস টু সাপোজ ধরেন 0 1 আছে, এটা সমান কি হয় 1 হয়, লিমিটটা অটোমেটিক উঠে যায় কারণ 1 এর সাথে কোনো প্রকার x নাই। সেরকম এপসাইলন P এর সাথেও ওই একই কাজটাই হয়েছে। এই সম্পর্কে m টেন্ডস টু ইনফিনিটি নিয়ে পাই, সেই ক্ষেত্রে কি হবে সামেশন k সমান 1 এর থেকে t, আর এখানে AKN মাইনাস AKM আছে, কিন্তু m টেন্ডস টু ইনফিনিটি হলে এটা AK শুধু হবে। কেন হবে? 3 নম্বর সমীকরণে যান, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হলে AK, দেখেন n এর জায়গায় ইনফিনিটি বসালে সমান আমরা AK পাচ্ছি। তাহলে এখন এখানে m টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, m এর জায়গায় ইনফিনিটি মানে AK আমরা পাবো, এই জন্য m টা উঠে গেল। আর এখানে মডুলাস P লেস দেন ইকুয়াল এপসাইলন P, n টা n এর থেকে বড় যখন n স্থির। এখন t টেন্ডস টু ইনফিনিটি যখন সামেশন k সমান 1 এর থেকে t এর জায়গায় শুধু ইনফিনিটি বসলো, বাকিগুলো সেম থাকলো, এখানে p আর p উভয় দিকের কাটা গেল যেহেতু পাওয়ার দুটাই। এখন দেখেন xn মাইনাস x বিলংস টু LP, যেখানে x সমান এই জিনিসটা a1 a2 ডট 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 n। এখন এখানে যদি এই জিনিসটা আমি একটু বুঝে দিই, এই লাইনটা এখানে একটু করা হয়েছে, দেখেন xn মাইনাস x, এই যে xn মাইনাস x যেটা রয়েছে এটা সমান কি লেখা যাবে, মাইনাস যদি কমন নেই তাহলে x মাইনাস xn হবে। এখন এই যে মাইনাস ইন্টু x মাইনাস xn সমান xn মাইনাস x লেখা যায়, এটাই এখানে লেখা হয়েছে, এই যে মাইনাস xn মাইনাস x সমান x মাইনাস xn, এটাও কি হবে LP এর উপাদান হবে। এখন এই ক্ষেত্রে এখানে একটু দেখেন মাইনাসটা গুণ করে দেন, এই মাইনাসে মাইনাসে প্লাস এক্সটা এখানে লেখা হয়েছে, আর মাইনাস এক্সটেনটা এই যে এইদিকে যা প্লাস এক্সএন হয়েছে, এই বিলংস টু এলপি। আবার এক্সএন মাইনাস এক্স এর নর্ম সমান কি হবে সামেশন কে সমান 1 এর থেকে ইনফিনিটি AKN, এখানে এই যে n থাকার কারণে পাওয়ার n হয়েছে, x আছে যেহেতু শুধুমাত্র এখানে AKই হবে। যদি আপনি এই যে 1 নং সমীকরণের সাথে মিলাবেন xn মাইনাস xm সমান সামেশন k সমান 1 এর থেকে ইনফিনিটি AK, এই যে n হয়েছে AKM হয়েছে, এখন x যদি শুধুমাত্র হয় তাহলে m টা হবে না, এটাই আর কি, এটা হয়েছে। ঠিক আছে, এটা আমি যদি দিই বাই 1 1 নং সমীকরণ থেকে আপনারা মিল করে বুঝবেন তাহলে হয়ে যাবে। এখন দেখেন এইটার ক্ষেত্রে xn মাইনাস x এর নর্ম টেন্ডস টু 0 হলে n টেন্ডস টু ইনফিনিটি হবে, n টেন্ডস টু ইনফিনিটি। এখন xn টেন্ডস টু x হলে তখনও আবার n টেন্ডস টু ইনফিনিটি হয়। এটা কিভাবে হয় একটু যদি বলি, এখানে দেখেন xn টেন্ডস টু x, তাহলে এখানে xn এর জায়গায় যদি আপনি x বসান, x আর মাইনাস x কাটাকাটি করে 0 হয়ে যায়, সেই ক্ষেত্রে n টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে। আবার xn মাইনাস x এটা যদি টেন্ডস টু 0 হয়ে যায়, তার মানে এটার মানটা 0, সেই ক্ষেত্রে n টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে। ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে অতএব xn, x বিলংস টু LP এ অভিসারী, সুতরাং LP সম্পূর্ণ, অর্থাৎ আমরা বলতে পারি LP ব্যানার জগৎ। আশা করি ম্যাথটা বুঝছেন, যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা মেসেঞ্জার গ্রুপে জানাবেন, আমি পরবর্তীতে এগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করব। এই চ্যাপ্টারে আর তেমন কোনো ইম্পর্টেন্ট ম্যাথ নাই, এই চ্যাপ্টারটা এখানেই শেষ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ চ্যাপ্টার আমরা 7 নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আগামী ক্লাসে ইনশাল্লাহ হিলবার্ট জগৎ নিয়ে আলোচনা করব। ঠিক আছে।